নমস্কার, শুভ সন্ধ্যা। টকিং স্ট্রেট উইথ অনুক্তার ফোর্থ এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। কনসেপ্ট অ্যান্ড আইডিয়া অরিত্র নাগ এবং অর্গানাইজার অ্যান্ড ডিরেক্টর দীপক বসুমতী। আমি কথা দিয়েছিলাম যে এই অনুষ্ঠানের প্রতি পর্বে একজন বিশেষ অতিথি থাকবেন, যিনি অবশ্যই জীবনের স্রোতের বিপরীতে হেঁটেছেন। আমরা সবাই জানি যে আহ পৃথিবীর আজ এক গভীর অসুখ। আমরা সবাই গৃহবন্দী। আমরা সবাই একটা সংঘবদ্ধ লড়াইয়ে নেমেছি। চারিদিকে হাহাকার, কিছুই ঠিক ভালো লাগছে না, আমাদের মন বিষণ্ণ, মন খারাপ। কিন্তু এই যে সংঘবদ্ধ লড়াইয়ে নেমেছি, এই সংঘবদ্ধ লড়াইয়ে সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা সামনে থেকে দাঁড়িয়ে এই লড়াইটা লড়ছেন, তাদের আমরা জানাই কর্নিশ। আর আজকে আমার সঙ্গে আজকের অনুষ্ঠানের এই পর্বে রয়েছেন এমনই এক যোদ্ধা, যিনি এই কঠিন পরিস্থিতিতে সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছেন। হ্যাঁ, আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি ডক্টর বিনায়ক দেব। আমি ডক্টর বিনায়ক দেবকে টকিং স্ট্রেট উইথ অনুক্তাতে স্বাগত জানাই। ডক্টর বিনায়ক দেব আপনারা সকলেই জানেন, উনি কিন্তু সুপরিচিত এবং নতুন করে ওনার সম্পর্কে বলার কিছু নেই, কারণ বিভিন্ন লিডিং মিডিয়াতে এবং বিভিন্ন লিডিং চ্যানেলসে অলরেডি ওনাকে দেখা গেছে। এবং আজকে যে উনি ওনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার অনুষ্ঠানে এসেছেন, তার জন্য ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। বিনায়ক দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। এবং আমি যতদূর জানি, আমি শুনেছি যে আপনি শুধুমাত্র নিজের প্রফেশনের জন্য না, আপনি আপনার প্রফেশন থেকে বাইরে বেরিয়েও মানুষের সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে আহ অনেক রকম ক্যাম্পেনে যোগদান করেছেন। এবং আপনি এই মুহূর্তে যে আমাদের হার্টের বিভিন্ন সমস্যা জনিত কারণে মানুষ ভুগছে, এই ব্যাপার নিয়েও কিন্তু আপনি অনেকটা সবাইকে সচেতন করার জন্য, আমার মনে হয় অনেকটা সময় দিনের মধ্যে বোধহয় কাজের বাইরে বেরিয়েও আহ এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আপনি অনেকটা সময় ব্যয় করেন। আমি যতটা আপনার সম্পর্কে জানতে পেরেছি, আজকে আপনাকে নিয়ে শুধু কথা হবে। এবং আপনি আসছেন শুনে আমাদের দর্শকরা ইতিমধ্যে প্রায় 150-রও বেশি প্রশ্ন আমাকে পাঠিয়েছেন। আজকে সমস্ত কিছু আলোচনা হবে এটা আশা নিয়ে আজকের অনুষ্ঠানে শুরু করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ইচ্ছা জানার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে কথাটা বললেন যে আমাদের ডাক্তারের পরিধিটা অ্যাকচুয়ালি এই পেশেন্ট দেখা কিংবা অপারেশন করার মধ্যে সীমিত থাকে না। আমাদের কর্তব্যটা শুধু একটা হাসপাতালের ঘর কিংবা একটা অপারেশন থিয়েটার কিংবা একটা নার্সিং হোম কিংবা একটা চেম্বারের মধ্যে কোনোদিনই সীমিত থাকে না। আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতাটা অ্যাকচুয়ালি সমাজের প্রত্যেকটা স্তরে যেভাবে আমাদের কথাগুলো, যে মানুষের কথাগুলো, তারা কিভাবে ভালো থাকবেন, তারা কি করবেন কি করবেন না, এই কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটাও অ্যাকচুয়ালি আমাদের কাজের পরিধির মধ্যেই পড়ে। অতএব আমি যে কাজটা করছি সেটা পুরোটাই ডাক্তারির কাজ। আমি যখন অপারেশন করি, যখন পেশেন্ট দেখছি, যখন পেশেন্টের সঙ্গে কথা বলছি, সেটা এক ধরনের কাজ। আবার যখন আমি তার বাইরে বেরিয়ে আমাদের যে সংস্থা আছে, একটা এনজিও আছে, ময়নাপুর রুরাল হেলথ কেয়ার ফাউন্ডেশন, যেটা বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে আছে, সেই সংস্থাতে যখন ওদের সঙ্গে আমি যখন কথা বলছি কিংবা ওদের দেখছি, এখন ভার্চুয়াল মিডিয়ার থ্রু দিয়ে হচ্ছে, সেটাও আমার কাজের পরিধির মধ্যে পড়ছে। আবার যখন বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে আমরা আসছি এবং মানুষদের অ্যাওয়্যার করছি, সচেতন করছি যে কিভাবে তারা ভালো থাকবেন, সেটা শুধু এই মহামারীর সময় বলে না, এটা সবসময় আমার মনে হয় প্রয়োজন। তো এটাও আমাদের কিন্তু কাজের পরিধির মধ্যে পড়ে। অতএব একজন ডাক্তারের আমার মনে হয় না যে এই কাজটা যখন একজন ডাক্তার করছেন, আমার মনে হয় না তিনি কোনো এক্সট্রা কাজ করছেন কিংবা কাউকে অ্যাকচুয়ালি কোনো ফেভার করছেন। এটা তার কাজের মধ্যে পড়ে। যদিও আমাদের মেডিকেল কলেজের সিলেবাসের মধ্যে এই কাজগুলো থাকে না, তবুও আমার মনে হয় যে আমাদের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা যখন মানুষদের সঙ্গে
মেলামেশা করেছি আমরা বুঝতে পারি যে মানুষকে যদি আমরা সতর্ক করি, মানুষকে যদি সচেতন করি যে কিভাবে তারা ভালো থাকবেন, তাহলে তাদের হয়তো আমাদের কাছে অবধি কোনো রোগ নিয়ে পৌঁছানোর প্রয়োজন হবে না। যদি হয়ও তাহলে যেন প্রাথমিক স্তরেও তারা আসেন, তাতে যেটা হয় যে চিকিৎসা করতে সুবিধা হয় এবং মানুষ তাড়াতাড়ি ভালোও হয়ে যায়। আমি আমার দর্শকদের সবসময় বলি যে আমার এই অনুষ্ঠানে রিল লাইফের নয়, রিয়েল লাইফের হিরোরাই আসে। এবং আহ, আপনার জীবনটা সম্পর্কে আমি যতটা জেনেছি, ইতিমধ্যে আপনার জীবন অনেকেই জানে এবং অনেকেই চেনে, কারণ ইতিমধ্যে আপনি বহু লিডিং মিডিয়াতে আপনার বিভিন্ন সাক্ষাৎকার এবং আপনি বিভিন্ন টিভি চ্যানেলস আপনাকে দেখা যায়। কিন্তু একটা জিনিস হচ্ছে, প্রফেশনাল লাইফের বাইরে বেরিয়েও যে সমাজের প্রতি যে একটা আমাদের সকলের যে একটা প্রাথমিক দায়িত্ব থাকে, সেটা হয়তো আপনি প্রাথমিক স্তর পেরিয়েও আরো কিছুটা বেশি সেই দায়িত্ব পালন করছেন। সেই কারণেই আজকে এত আমি রিল লাইফের হিরোদের কথা বলছি, এবং আপনাকেও আজকে রিল লাইফের হিরোই বলা যাচ্ছে, রিল লাইফের হিরোদের কথা বলছি না, রিয়েল লাইফের হিরো কথা বলা বলা যাচ্ছে। এবং আমাকে মেসেঞ্জারে আহ খুব অবাক লাগবে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, পৃথিবীতে যখন একটা খুব আহ টানাপোড়েন চলছে, আমি বলবো জীবন জীবন নিয়ে একটা টানাপোড়েন চলছে, তখন এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় আহ আপনাকে একদমই হিরো বলা যায়। এই কথাটা আমাকে মেসেঞ্জারে একজন লিখে পাঠিয়েছেন যে আজকে যে হিরো আসছেন, আমি তার ব্যাপারে কিছু জানতে চাই। একটা সময় ছিল, এবং একটা সময় মানুষের জীবন যখন খুব স্বাভাবিক ছিল, মানুষ খুব ইন্টারেস্ট দেখাতেন যে সেলিব্রিটিদের নিয়ে। এখন এই মুহূর্তে ডাক্তারদের থেকে বড় সেলিব্রিটি আমার মনে হয় কেউ নেই। আপনি আসছেন শুনেন যে ধরনের সাড়া আমি পেয়েছি এই অনুষ্ঠানে, আজকে আমি বলতে পারছি না যে সমস্ত প্রশ্ন কভার করতে পারবো কিনা। এবং আমি আগে থেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আপনাকে বলছি, আহ আপনার প্রচুর ব্যক্তিগত প্রশ্নও এসছে, আপনার চিকিৎসা সংক্রান্ত প্রচুর প্রশ্ন এসছে। তো আপনি যদি কমফর্ট ফিল করেন, আমি দু ধরনের প্রশ্নই আপনার সামনে তুলে ধরতে পারি। দেখুন, আমরা যখন খুব ছোট ছিলাম তখন বিবিসিতে হার্ট টক বাই ডেভিড ফ্রস্ট বলে একটা ছিল, এবং হার্ট টক খুব অনুপ্রাণিত করতো আমাকে, বিকজ ওই ভদ্রলোক খুব ডিফিকাল্ট প্রশ্ন করতেন ওনার যারা গেস্টদের। এবং তারপর করণ থাপার আপনি জানেন, এবং তারপর আপকি আদালত। সো এই ধরনের যে প্রোগ্রামগুলো, আপনার প্রোগ্রামে যখন আপনি আমাকে আমন্ত্রণ জানালেন, টকিং স্ট্রেট যখন শুনলাম, দ্যাট ওয়াজ এ ভেরি ইন্সপিরেশনাল। অ্যাকচুয়ালি প্রত্যাশিত প্রশ্নগুলো তো সবসময় আমরা পাই, এবং তার উত্তরও থাকে আমাদের কাছে, কিন্তু যখন অপ্রত্যাশিত প্রশ্নগুলো আসে আমার মধ্যে, তার মধ্যে চ্যালেঞ্জেস থাকে। ইয়েস, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনি যা আপনার প্রশ্ন আছে সে প্রশ্ন আপনি করবেন, এবং আমি যতটা সম্ভব আমি উত্তর আপনি নিশ্চয়ই পাবেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছ থেকে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্ন এসেছে, আমি সেগুলো এক এক করে আপনার সামনে তুলে ধরবো। কিন্তু যেহেতু অনেকে যে যেরকম ভাবে জানতে চেয়েছে, আমার দায়িত্ব হচ্ছে, আমার প্রাথমিক দায়িত্ব ছিল সেটাকে আহ সঠিকভাবে একটা চ্যানেলাইজ করা। আমি সেটারই মানে চেষ্টা করেছি। তো আমি একটু আপনার জীবনের গোড়ার দিকে একটু ফিরে যাব। আমি অবশ্যই ভ্যাকসিন, কোভিড এবং প্রচুর প্রশ্ন আছে, সেগুলোতে যাব। কিন্তু তার আগে, যেহেতু আপনি আজকে আমাদের রিয়েল হিরো এবং আপনি আমাদের সঙ্গে স্ক্রিনে রয়েছেন, জীবনের প্রথমের দিকের জীবনটা, মানে পড়াশোনা, লেখাপড়া এবং বড় হওয়া, এটা নিয়ে যদি একটু কিছু বলেন। আমার মানে মনে আছে যে যেখান থেকে আমার 4 বছর বয়স থেকে আমার অ্যাকচুয়ালি নিজের মানে কনসিয়াস মাইন্ড আমার মনে করতে পারি, আমি 4 ইয়ার্স অনওয়ার্ডস আমি কলকাতাতে আমার জন্ম, এবং তারপরে আমার বাবা চাকরির সূত্রে উনি উড়িষ্যাতে ছিলেন, পুরীতে ছিলেন, ভুবনেশ্বরে ছিলেন। এবং আমার পড়াশোনা, শৈশব এবং পড়াশোনা স্নাতক ইয়ে অবধি, মানে এমবিবিএসটা, সেটা আমি কটক মেডিকেল কলেজে করার পর আমি বলিউড যেটা বলে মুম্বাইতে আমি ছিলাম 1 বছর। এবং তারপরে আমি বিদেশে যাই, আমি লন্ডনে ছিলাম, ডাবলিনে ছিলাম, এবং ইউরোপিয়ান আরো 5টা দেশে আমি কাজ করেছি। তারপরে আমি ব্রুনাই বলে একটা জায়গাতে ছিলাম, তারপর সিঙ্গাপুরে ছিলাম, তারপর সেখান থেকে আমি আবার কলকাতাতে ব্যাক করেছি 2005 সালে। তো প্রায় 2 দশকের কাছে আমি সময়টা আমি বাইরে বিদেশে কাটিয়েছি। তারপরে আমি এখানে ফিরে এসেছি। এখন 15-16 বছর ধরে আমি কলকাতাতেই আছি। তো আমার
শৈশবের কথাতে যখন আসছি তখন আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু বলি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা এবং মা। আমার মা শান্তিনিকেতনের মেয়ে এবং আমার দাদু মিস্টার হরিপদ রায়, উনি আর্টিস্ট ছিলেন এবং শান্তিনিকেতনের বিশ্বভারতীর গোড়াপত্তন থেকে উনি ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে, এবং উনি নন্দলাল বসুর ছাত্র ছিলেন, এবং ওই সময়টা অ্যাকচুয়ালি প্রায় 15 বছর উনি ওখানে ছিলেন। তো অতএব তারপরে উনি কমার্শিয়াল আর্টিস্ট হয়ে কলকাতাতে ছিলেন। তো মার যে ব্যাকগ্রাউন্ডটা ওটা শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ এবং পুরো একটা কালচারাল ব্যাকগ্রাউন্ডে ছিল। বাবা ছিলেন চট্টগ্রাম, তো সে একটা অন্য জায়গা এবং প্রত্যন্ত গ্রাম, সে গ্রামের থেকে উঠে আসা বাবা। সেখান থেকে উনি বিডিএস করে তারপরে ডেন্টাল সার্জন ছিলেন এবং উড়িষ্যাতে খুব নামকরা ডেন্টাল সার্জন ছিলেন। তো এটা আমার বাবা মার ব্যাকগ্রাউন্ড। তো সেখান থেকে আমি এবং আমার বোন আমার থেকে 1.5 বছর ছোট, আমরা উড়িষ্যাতে বড় হয়েছি, পড়াশোনা ওখানেই করেছি। পুরীতে আমাদের প্রাইমারি এডুকেশন হয়েছে, সেকেন্ডারি এডুকেশনটা ভুবনেশ্বরে হয়েছে, তারপরে মেডিকেল এডুকেশনটা কটক মেডিকেল কলেজে হয়েছে। তারপরে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমি বাইরে যাই। তো পড়াশোনার দিক থেকে ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। সেগুলো আমার দুটো ডবল প্রমোশন আমি পেয়েছিলাম, কেন পেয়েছিলাম জানি না, সে সময় ডবল প্রমোশন দিত, কিন্তু মেধার ইয়েতে ডবল প্রমোশন তো আজকাল আর হয় না, তখনকার দিনে দিয়ে দিত আর কি। তো সে কারণেই আমি 13 ক্লাসে আমি আইসিআইসি দিই এবং 15-16 ক্লাসে আমি আমার আইএসসি শেষ করি, ক্লাস 12 যেটা বলে, এবং 17 বছর বয়সে আমি মেডিকেল জয়েন করি এবং 21 বছর বয়সে আমি ডাক্তার হই। তো সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ম্যাচুরিটিটা সে সময় অতটা হয়নি। পড়াশোনাটা ডেফিনেটলি খুব একটা প্রায়োরিটি তখন ছিল না। খেলাধুলোর উপর আমার বিশেষ একটা প্যাশন তখনও ছিল। ক্রিকেট নিয়ে ইউনিভার্সিটি খেলেছি, রঞ্জি ট্রফিতে চান্স পেয়েছিলাম, ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতাম। ভারতবর্ষের এখানে ফিরে আসার পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে আমি যুক্ত, এবং যখন ইন্ডিয়ান টিম যেখানে আসতেন তাদের সঙ্গে আমি মেডিকেল বোর্ডে থাকতাম। তো ক্রিকেটের সঙ্গে আমি ওতপ্রোতভাবে যুক্ত এখনো। ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত, এবং ছোটবেলায় থিয়েটার এবং রেডিও নাটক এগুলো করতাম অল ইন্ডিয়া রেডিওতে। তো এইগুলো সব আমার থিয়েটার, খেলা, এগুলো সব প্যাশন ছিল। এখন প্রফেশনে আমরা যখন আসি না, কেউ বাই অ্যাক্সিডেন্ট আসে, কেউ বাই ইন্টেন্ট আসে, আর কেউ নিরুপায় হয়ে আসে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে ডাক্তারি ছিল, বাবা ডাক্তার ছিলেন, ডাক্তারি ক্যাম্পাসে বড় হয়েছি, তো আমার সামনে অপশনস ছিল আইদার ক্রিকেট খেলা না হলে ডাক্তারি, এই দুটোর মধ্যে আমাকে চুজ করতে হতো। এবং সেই চয়েসটা আমাকে খুব একটা কিছু করতে হয়নি, কারণ বাবা আমার অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার দিকটা যতটা পেরেছেন ওটা কেটে দিতে চেষ্টা করতেন। আজকালকার যুগের মতন যেরকম আমরা দেখি যে বাবা মারা ক্রিকেট ক্যাম্পে বাচ্চাদের নিয়ে যাচ্ছেন, তাদের টিফিন খাওয়াচ্ছেন, জল খাওয়াচ্ছেন, তারা চেষ্টা করছেন সিলেক্টরদের সঙ্গে কথা বলা, তাকে কিভাবে কোন জায়গায় পৌঁছানো, সেই জায়গাটা কখনোই ছিল না। লুকিয়ে ক্রিকেট খেলতে হতো। এবং অতএব পড়াশোনার দিকটা যতটা প্রয়োজন ততটুকুই করতাম। তারপরে মেডিকেলে চান্স পেয়েছি এবং সবসময় মনে হতো যে কোন মেডিকেলে ঢুকলে, বিকজ আমি মেডিকেল একটা অ্যাটমসফিয়ারে বড় হয়েছি, তো মেডিকেল সম্বন্ধে আমার ধারণা ছিল এবং মনে হতো যে কার্ডিওলজিটাই করব। কারণ একটা জিনিস বুঝতাম যে আমাদের মানে বাবার হাসপাতালে যে কার্ডিওলজিস্ট ছিল তাকে খুব সম্মান করতো মানুষ, ভয় হোক কিংবা যে কারণেই হোক, মানুষ কিন্তু প্রচন্ড ভাবে তাকে ভয় পেত এবং সম্মান করতো। আমার মনে হতো যে না, এই প্রফেশনটা বেশ ভালো। তো সেই জায়গা থেকে কার্ডিওলজির দিকে একটা ইন্টারেস্ট ছিল। তারপরে পড়াশোনা করে তারপরে দেখলাম যে না, কার্ডিওলজি তো সার্জারির জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি হাতের জায়গাটা আমার খুব ঠিকঠাক আছে। তো পড়াশোনার অনেক কম করে আমার মনে হয় এই সার্জিক্যাল এরিয়াটাতে যদি ভালো করে যে কাজকর্ম করা যায় তাহলে মনে হয় যে সার্জনটা ঠিকঠাক হবে। তো কার্ডিয়াক সার্জারি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, সেগুলো আমার ভীষণ ভীষণ ইন্টারেস্ট ছিল এবং বিদেশে গিয়েও সেই জায়গাতেই প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এবং সেই সূত্রে কার্ডিওলজিটা হয়েছে। এবং কিছু কিছু মানুষ বিদেশে আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো। ওরা সবসময় বলতো যে
যে কথাটা এখনই আমি বলছিলাম যে মেডিকেল প্রফেশনটা কিন্তু ইজ নট লিমিটেড টু হসপিটালস, মেডিকেল প্রফেশন ইজ এ কমিউনিটি ইন কমিউনিটিস। তো সেই জায়গাটা কিন্তু আমাকে খুব ইনফ্লুয়েন্স করতো, যে সবসময় মনে হতো যে কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস স্প্রেড করা এবং কমিউনিটির সঙ্গে যে একটা ডাক্তারের যুক্ত থাকার যে ব্যাপারটা, সেই জায়গাটা কিন্তু খুব জরুরি। আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা বড় হচ্ছিলাম, তখন আমাদের জেনারেল ফিজিশিয়ানস ছিলেন, যারা হাউস ফিজিশিয়ান ছিলেন, তারা বাড়িতে আসতেন, এসে পেশেন্টদের দেখতেন, এবং তারাই কিন্তু দ্য মেইন পার্সনস, দ্য মেইন ডক্টরস ছিলেন। সেটা প্রত্যেকটা বাড়িতেই তাই ছিল। সেই জায়গা থেকে এখন আমরা সুপার স্পেশালিটিতে চলে গেছি, যেখানে ডাক্তার এবং পেশেন্টের সংযোগটা এতটাই প্রফেশনাল হয়ে গেছে যে কানেকশন গুলো আমার মনে হয় অনেক সময় খুব কমে গেছে। আমরা এখন মানে ডাক্তারি ব্যাপারে মনে হয় যেন কম কথা শুনি মানুষের, এবং আমরা যা জানি সেটুকুই আমরা ইম্পোজ করার চেষ্টা করি। আমার মনে হয় সেটা ঠিক উল্টো হওয়ার কথা, যে পেশেন্ট যখন ঢুকছে আপনার চেম্বারে, সে সময় আমার মনে হয় যে ডেফিনেটলি ওনার কথাটা অ্যাকচুয়ালি আমাদের শুনতে হবে, কারণ উনি অনেক কিছু নিয়ে আমার কাছে আসছেন, অনেক আশা নিয়ে আমার কাছে আসছেন, এবং ওনার পুরো কথাটা আমি শুনে তারপরে আমার যা করণীয় সেটা করতে হবে। কথাটা হয়তো অনেক সময় প্রাসঙ্গিক হতে পারে, অনেক সময় অপ্রাসঙ্গিকও হতে পারে, কিন্তু সেটা একটা পেশেন্টের কথা, একটা পেশেন্টের গল্প, একটা পেশেন্ট স্টোরি, এবং সেটা কিন্তু ইজ নট অনলি এ মেডিকেল ইস্যু, এটা কিন্তু একটা মানুষের এক্সপেকটেশনস এর জায়গা, এবং সে একটা অসুবিধার মধ্যে পড়েছে এবং সেটা বলার জায়গা একমাত্র তার ডাক্তারের কাছে। সেই ডাক্তারকে কিন্তু আমি কান পেতে রই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেখানে কিন্তু তাকে শুনতে হবে। শোনার পর আমার মনে হয় যে সেই শোনার মধ্যে আমার মনে হয় যে এমপ্যাথি থাকতে হবে, সেই শোনার মধ্যে কম্প্যাশন থাকতে হবে, এবং সেই কানেকশনটা যখন একবার তৈরি হয়, পেশেন্টের কিন্তু ফেথ, যেটা বিশ্বাস ডাক্তারের উপর তৈরি হয়, এবং তার থেকেই কিন্তু আমাদের চিকিৎসার শুরুটা হয়। চিকিৎসার শুরুটা কোনোদিনই একটা ছুরি কাঁচি, অপারেশন টেবল, অ্যানেস্থেশিয়া এগুলো দিয়ে শুরু হয় না। ওটা আমি বলি যে শেষের দিকের চিকিৎসা। শুরুর চিকিৎসাটা হচ্ছে আপনার সঙ্গে পেশেন্টের যে সংযোগটা শুরু হলো এবং হাউ ইট স্টার্টস, এবং সে থেকে দেখবেন যে পেশেন্টের ভালো হওয়া এবং পেশেন্টের সঙ্গে একটা ফ্যামিলির একটা সম্পর্ক অ্যাকচুয়ালি হয়ে যায়। তো আমার মনে হয় যে এই যে আমাদের যে আধুনিক চিকিৎসার সব থেকে আমরা কথা বলি যে যন্ত্র নিয়ন্ত্রিত আধুনিক চিকিৎসা, এটার থেকে আমাদের অনেকটা বেরিয়ে আসতে হবে। পার্টিকুলারলি এই প্যান্ডেমিকের সময় আমরা যেটা দেখলাম যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, যে 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 কথা বলার ব্যাপার, যে ওনাদের প্রবলেম শোনার ব্যাপার, এই জায়গাগুলো এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে এই প্যান্ডেমিকে, করোনার প্যান্ডেমিকে খুব বেশি চিকিৎসা জায়গা নেই, কারণ এটা মাত্র 18 মাসের একটা রোগ। এখানে খুব অত্যাধুনিক কোনো সার্জারি নেই, কোনো চিকিৎসা সেই সূত্রে কিছু নেই। তো আমাদের মনে হয় যে এই জনসংযোগ, মানুষের যে মানসিকতা, তাদের যে মনের কষ্ট, সেই জায়গাগুলোকে ডাক্তারদের ডেফিনেটলি বলতে হবে, ওদের সঙ্গে কথা বলে জনসংযোগটা তৈরি করতে হবে, এবং সেভাবে আমার মনে হয় যে আমাদের পুরো মেডিকেল কমিউনিটিকে হাতটা বাড়িয়ে ওদের হাতগুলো ধরতে হবে। একটা ছোট্ট মজার প্রশ্ন এসেছে যে মেডিকেল স্টুডেন্ট যারা কলেজে পড়তে যায় এবং সেই সময় ছাত্রাবস্থায় তাদের জীবনে প্রেম আবশ্যিক, এবং এই প্রশ্নটা একটু অদ্ভুত হলেও আপনার কাছে করছি, কারণ আমি প্রথমেই আপনার কাছে একটা মানে একটা অনুরোধ নিয়েছিলাম এবং একটা অনুমতিও চেয়ে নিয়েছিলাম যে ব্যক্তিগত বেশ কিছু প্রশ্ন এসেছে যেটা আমি আপনার সামনে তুলে ধরবো, এবং সম্পূর্ণ আপনার উপরে যে আপনি সেটাতে স্বচ্ছন্দ বোধ করবেন কি করবেন না। এটা একটা খুব মজার প্রশ্ন এসেছে যে মেডিকেল স্টুডেন্টদের জীবনে ওই যে প্রথম যে বেশ কয়েকটা বছর থাকে, সেই বছরে প্রেম আবশ্যিক, এটার কতটা যুক্তিযুক্ত বা এটার কতটা সত্যতা রয়েছে সেটা সম্পর্কে যদি কিছু বলেন, মানে আপনার না, জীবনের সাথে কি কোনো মিল পাচ্ছে? আমি যে প্রশ্ন করেছেন ডেফিনেটলি এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, কারণ কিন্তু আমার পার্সোনাল লাইফে আমি বলতে পারি যে আমি তখন মেডিকেল কলেজে যখন আমি ঢুকি, এই প্রেমের এডুকেশনে আমি তখন গ্রাজুয়েশন হয়ে গেছে আমার। অতএব অনেক আগের থেকেই এই সব শুরু হয়ে গেছিল। তো মেডিকেল কলেজে যখন ঢুকে গেছি তখন আমি একদম পটু। তো যারা প্রথম মেডিকেল কলেজে ঢুকে প্রেম করছেন তারা ডেফিনেটলি, হ্যাঁ, প্রায় 70-80-90% সেরকমই হয়। মানে এটা খালি মেডিকেল কলেজ বলে কেন, যে কোনো গ্রাজুয়েশনের সময় জিনিসগুলো হতে থাকে, কিন্তু কিছু কিছু পাকা ছেলেরা আছে যারা অনেক আগের থেকে শুরু হয়ে যায়, তার মধ্যে আমি একজন। বেশ,
বেশ সুন্দর উত্তর। তা এই যে ছাত্রাবস্থায় যে প্রেম, আপনার তো জীবনের প্রফেশনাল লাইফে অভিজ্ঞতা অনেক বেশি এবং এই সময় ছাত্রাবস্থা আপনি কাটিয়েছেন, এরপরে আপনি বলছেন তার পূর্ব থেকেই আপনি বেশ পরিণত হয়েই আহ মানে মেডিকেল কলেজে ঢুকেছেন। তো এই ছাত্রাবস্থার প্রেম কি পরিণত রূপ পায়? মানে ছাত্র জীবনের দেখুন, প্রেম কি পরিণত রূপ পায়? মানে কত পার্সেন্ট সেটা, এটাও একটা কথা যে মানে প্রেম প্রেম এবং ইনফ্যাচুয়েশনের দুটো খুব ডিফারেন্ট। এগুলো একটা মানে মানসিক ব্যাপার অ্যাকচুয়ালি। এখন কে কতটা মানে প্রেমের ব্যাপারটা ইজ ইটস আ স্টেট অফ মাইন্ড, আমি বলি সব সময়। ইট ইজ নট অ্যাবসোলুটলি একটা মানে আপনি যদি একটা ছেলে মেয়ের রিলেশনশিপের কথা বলেন সেটা একরকমের কথা হয়। আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে যে যে আমাদের যে ইন্টারাকশনস গুলো হয় সেগুলো কিন্তু কিছু কম প্রেমের ব্যাপার নয়। ইট ইজ এক্সট্রিমলি হাই। তো যদি ছেলে মেয়ের কথার মধ্যে হয় প্রেম, ডেফিনেটলি আমার মনে হয় যে ইনফ্যাচুয়েশন বোধহয় 1,00,000 বার হয়, তারপরে সেখান থেকে হয়তো প্রেম দু একবার হয়ে সেখান থেকে একটা পরিণত কোনো একটা পরিণতি একটা কিছু হয় ডেফিনেটলি। কিন্তু আমার মনে হয় যে মানুষ যারা প্রেম করতে জানে না কিংবা করেনি, আই থিঙ্ক দে আর মিসিং আউট আ লট ইন লাইফ। এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা এটা কখনোই স্টপ হয় না আমার মনে হয়, এবং এটা স্টপ হওয়া উচিতও না। প্রেম জীবনে যে কোনো সময় আসতে পারে, যে কোনো মুহূর্তে জীবনে বসন্ত এসে উঁকি দিয়ে যেতে পারে, মানে এটা এটা কতটা মানে সমর্থন করে? সমর্থন তো ডেফিনেটলি করি। আমার মনে হয় যে লাভলেস লাইফ যেটা বলা হয় আর কি, সে লাভলেস লাইফটা ডেফিনেটলি সমর্থনযোগ্য নয়, এবং তার থেকে অনেক আহ, মানসিক এবং শারীরিক প্রবলেম অনেকটাই হয়। আমি অনেককেই জানি যারা অ্যাবসলিউটলি পড়াশোনা করছেন, অন্য কিছু দিকে কোনো নেই, কিন্তু লাইফে কিছু তাদের মানে কোনো কোনো এইমস নেই, কোনো গোলস নেই, হয়তো খালি পয়সা কামাচ্ছে কিংবা বড় বড় কিছু করবে, বড় গাড়ি বড় বাড়ি এই নিয়েই আছে আর কি, বেসিক্যালি আর তো কিছু নেই। কিন্তু আমার মনে হয় যে ডাইভার্সিটি একটা খুব ইম্পর্টেন্ট, মানে হোয়াট আই মিন টু সে, যে আপনার কালচারাল ডাইভার্সিটি, আপনার সিনেমা ভালো লাগে, আপনার থিয়েটার ভালো লাগে, আপনার খেলাধুলো ভালো লাগে, প্রফেশনটাকে ভালো লাগে, প্যাশনটা যেটা, সে প্যাশনটা আমার মনে হয় ইজ এ পার্ট অফ লাভ। এবং সে প্যাশনটা কখনোই আমার মনে হয় যে আটকানো উচিত না, অ্যাটলিস্ট আমি আটকাই না। আমার মনে হয় যে এই জিনিসটা সবসময় একটা কন্টিনিউয়াম। এই জিনিসটা আজকে যখন আমি 60-এর কাছাকাছি এসে পৌঁছচ্ছি, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ এ স্টপেজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি সোসাইটির সঙ্গে তাল রেখে এবং আপনার যেখানে আপনার ভদ্রতার যে ব্যাপারটা আছে, সোশ্যাল নর্মস যেটা আছে, তার মধ্যে অবশ্যই থাকতে হবে। সেটাকে আমি ব্রিজ করে কোনো কিছু করব না, কারণ আমরা এমন একটা প্রফেশনে আছি যেখানে আমাদের দিকে মানুষরা তাকিয়ে আছেন, আমাদের অনেকে রোল মডেল মনে করেন। তো সেখানে ডেফিনেটলি আপনার মনের যে অবস্থাটা সবসময় যে সেটা আপনাকে বাইরে বহিঃপ্রকাশ তার করতে হবে, সেটা আমি মনে করি না যে সেটা অ্যাবসলিউটলি অ্যাপ্রোপ্রিয়েট। তো যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটুকুই করতে হবে, এবং বাকিটা যেটা প্রাইভেট সেটা প্রাইভেট এরিয়ার মধ্যেই থাকবে। কিন্তু মনের যে প্রকাশটা সেটা যেন আপনার মুখের মধ্যে থাকে, সেটা আপনার মুখের হাসির মধ্যে থাকে, এবং সেটা আপনার কাজের মধ্যে যেন সেটা প্রতিফলন হয়। বাহ, মানে সহস্রবার সমর্থনযোগ্য উত্তর। একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে দিনের তো বেশিরভাগ সময়টা প্রফেশন নিয়ে একটা সময় কাটে, বাকি যে সময়টা অবসরটা, যেটাকে আমরা অবসর বলি, যে সময়টা আমরা রিল্যাক্স করি, সেই সময়টা কিভাবে কাটে? আমি অ্যাকচুয়ালি 24 ঘন্টাই আমার অ্যাকচুয়ালি রিল্যাক্সেশন। আমি আই ডোন্ট ফিল, মানে আমার মনে হয় না আমি প্রফেশনে আছি। আমি জিনিসটাকে মানে আমার পুরো ব্যাপারটা লাইফটাই পুরোটাই এত প্যাশনেট যে আমি যাই করি আমার কিন্তু এটাকে কোনো স্ট্রেস হিসেবে মনে হয় না, আমার মনে হয় না যে আমি কাজ করছি। আমি বলি একটা এক্সাম্পল যে আমার টক্সে, যে সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন দু রকমের রেসপন্স হয়। একটা হচ্ছে যে গুড মর্নিং লর্ড, ভগবানকে আমি বলছি গুড মর্নিং। আরেকটা হচ্ছে গুড লর্ড ইটস মর্নিং, মানে আবার সকাল এলো। তো বেসিক্যালি আমার মনে হয় যে আমি একটা মানুষ যে আমার সকাল ওঠার থেকে তারপর আমার রাত্রে শোয়া অবধি প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি। আমি যে কাজগুলো করছি সেগুলো আমার ভালো লাগার কাজ, আমি চুজ করেছি এই কাজগুলো করার জন্য, এবং মানুষের থেকে যে রেসপন্স পাই সেগুলো কিন্তু আমার কাছে বিরাট মানে কি বলবো, ওগুলোই আমার প্রাইজ। আমি কোনো সম্মান, যেগুলো দেখবেন যে অনেকে আছে যে এই সম্মান পাচ্ছেন ওই সম্মান পাচ্ছেন, এখান থেকে সম্মান ওখান থেকে সম্মান, এগুলো আমার কাছে খুব ম্যাটার করে না। কিছু কিছু জায়গায় হয়তো এসছে, কিন্তু আমার কাছে ম্যাটার করে
আমি একজন পেশেন্ট, তাকে দেখলাম, সে যখন ফিরে যাচ্ছে একটা থ্যাংক ইউ বলে যাচ্ছে, কিংবা তার বাড়ির লোক এসে বলে যাচ্ছে যে খুব ভালো লাগলো, এই যে ব্যাপারটা, কিংবা তাদের সঙ্গে যে দুঃখ, তাদের যদি কোনো অসুবিধা হচ্ছে সেই দুঃখের সঙ্গে নিজেকে সামিল করাটা, আমার মনে হয় দিস ইজ এ ওয়ে অফ লাইফ। প্রফেশনটা থেকে বেরিয়ে আমি কিছু করছি না, আবার প্রফেশনের মধ্যে ঢুকেও কিছু করছি না। আমার পুরো কন্টিনিউমটাই কিন্তু সকাল থেকে রাত অব্দি পুরো কাজটা আমি প্যাশনেটলি করি, এবং আমার ভালো লাগার কাজ, এবং যেটা ভালো লাগে না সেটা আমি করি না। আমার দুটো থিম আছে লাইফে, একটা হচ্ছে ভালো লাগা, সেটা হচ্ছে আমি করি, যেটা ভালো লাগে না সেটা করি না। আপনার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তাহলে মা কালচারের সাথে অনেকটা যুক্ত, মানে সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষের, এবং বাবা হচ্ছেন ডাক্তারির সাথে। তো আপনি জীবনে তো আপনি একজন অবশ্যই একজন সুপ্রতিষ্ঠিত ডাক্তার, এটা কোনো রকম কোনো সন্দেহই নেই, আপনাকে এক কথায় সবাই চেনে। আহ তার সাথে সাথে এই যে আহ, মায়ের কিছুটা তো ভালো লাগার যে দিক, এটা আপনিও ধরে রেখেছেন। তো মানে এই যে একাধারে দুটো দিক সামলান, আমি যতটা জানি আপনি কালচারাল বিভিন্ন কাজের সঙ্গে এবং সাংস্কৃতিক বিভিন্ন কাজের সঙ্গে আপনি যুক্ত, এবং শুধু সাংস্কৃতিক না, বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। কিন্তু এই যে প্রফেশন এবং তার সঙ্গে কালচার, দুটো একসাথে ধরে রাখা, আপনার কাছে কখনো কি মনে হয়েছে যে কঠিন দুটোর জন্য? দিনের 24 ঘন্টা যদি 48 ঘন্টা হতো ভালো হতো। একটা লাইফই কম মনে হয় অ্যাকচুয়ালি, মানে যা কাজ আমরা করতে পারি কিংবা করার দরকার আছে, একটা জীবন খুব কমই মনে হয়। তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে, কাজগুলো করতে পারছি না। সাংস্কৃতিক জগৎ কিংবা খেলার জগতের সঙ্গে আমি একটাই কলি কথা বলি, ওদের সঙ্গে যখন আমি যুক্ত হয়েছি, তখন আমি যেটা করেছি আর কি, আমি ছোট করে বলি যে, যেমন এই যে আর্টিস্ট ফোরাম যেটা আছে টালিগঞ্জে, সেখানে আম, যখন ওদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, সৌমিত্রবাবু তখন ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন, অরিন্দম গাঙ্গুলি এনারা ছিলেন। তো আমরা যেটা করেছিলাম তখন একটা হেলথ কার্ড ইস্যু করেছিলাম ফর দি টেকনিশিয়ানস এবং যারা মার্জিনালাইজ পিপল। তো সেই হেলথ কার্ডের থ্রু দিয়ে আমরা অনেক বেনিফিটস দেওয়ার চেষ্টা করেছি। তো প্রায় 20,000 থেকে 30,000 মানুষ এটাতে উপকৃত হয়েছেন। তারপর যেমন ইডেন গার্ডেন্সে এবং ময়দানে যত মালিরা আছে, সে মালিদের আমরা রেগুলার স্বাস্থ্য ক্যাম্প করি, আমরা হেলথ ক্যাম্পস করি, সেগুলোতে ওনাদের ভিটামিনস দেওয়া হয়, ওদের ইসিজি করা হয়। আমি যেটা বলি ওদের, যে তোমাদের যারা কর্তারা আছে, কর্মকর্তারা আছে, তাদের জন্য কিন্তু সবার ইন্স্যুরেন্স আছে, কিন্তু মালিদের কেন নেই? মালিদের জন্যই তো খেলাগুলো হচ্ছে, মাঠটা ওরাই তৈরি করছে, তো তাদের তো লুক আফটার করাটা দরকার আছে। তো আমার মনে হয় যে ওদের নিয়ে আমরা কাজ করেছি। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে যারা আহ, যারা লুক আফটার করে, রেফারিজ, এদের নিয়ে আমরা কাজ করেছি। তো প্রত্যেক এই যে এরিয়াস গুলোতে, যে যে জায়গাগুলো আমার মনে হয়েছে যে গ্যাপস গুলো আছে হেলথ সেক্টরে, তাদের সঙ্গে যুক্ত থাকার সূত্রে তাদের সঙ্গে আমরা কাজ করেছি এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। আমার খালি মনে হয়েছে যেন যারা টপে আছে এই 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 জায়গাগুলো, তাদের হয়তো এই আইডিয়াস গুলো হয়তো ছিল না। কারণ যে মুহূর্তে আমি এই সাজেশনস গুলো দিয়েছি, তারা কিন্তু খুব সুন্দরভাবে ওটা গ্রহণ করেছেন এবং ইমপ্লিমেন্ট করেছেন। এখানে তো একটা ইমপ্লিমেন্টেশনের একটা প্রবলেম হয় আমাদের দেশে, কিন্তু আমি কিন্তু কোনো বাধা ফেস করিনি ইমপ্লিমেন্টেশনে। তো আমার খুব ভালো লেগেছে যে এই প্রান্তিক মানুষদের সঙ্গে, যারা শহর কেন্দ্রিক, এরা তাদের তাদের যে একটা জায়গা আছে এখন, যেমন একটা যারা হেলথ কার্ড হোল্ডার্স, তাদের যদি রাত্রিবেলা কোনো অসুবিধা হয়, একটা অ্যাম্বুলেন্স ডাকা কিংবা হসপিটালে এসে প্রায়োরিটি অ্যাডমিশন পাওয়া, বেড পাওয়া, প্রপার ডাক্তার এসে তাদের অ্যাটেন্ড করা, এই এরিয়াস গুলোকে আমরা লুক আফটার করেছি। ছোট, আমি জানি এগুলো খুব ছোট ছোট উদ্যোগ, কিন্তু আমার মনে হয় যে আমি একটা মানুষ হিসেবে ওই জায়গাগুলোতে অ্যাচিভ করতে পারছি। এবং সেটা আমার মনে হয় যে আহ, যারা যাদের সঙ্গে আমি কাজ করছি তাদেরও বিরাট একটা মানে সাধুবাদ জানাতে হবে যে তারা এগ্রিয়েবল হচ্ছেন। তো এই এরিয়াস গুলোতে আমার মনে হয় যে বিসাইডস অপারেশন, বিসাইডস পেশেন্টস দেখা, এই এরিয়াস গুলো, এই যে সামাজিক যে এরিয়া গুলো, এগুলো কিন্তু মেডিকেলের মধ্যেই পড়ে। হয়তো এগুলো সরকার কিংবা ইন্স্যুরেন্সের আওতায় আনা হওয়া উচিত ছিল, বাট সবকিছু তো আমাদের এখানে সব একভাবে হয় না। তো কিছু কিছু মানুষ যদি এগুলো করতে পারে, তো সেটা ভালোই হয়েছে, এবং আমার মনে হয় যে এতে ওরা অনেকেই উপকৃত হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে আমার কাছে এই মুহূর্তে, যে ডাক্তার তার লাইফে
এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখছি। তবে কখনোই এটা আমি বলবো না যে ব্যক্তিগত লাইফে আপনি কোনোদিন মুখোমুখি হন, এটাও আমি চাই না। তবে যেহেতু দর্শকের প্রশ্ন, আমাকে রাখতে হচ্ছে। যে কোনো ডাক্তার খুব সাকসেসফুল জীবনে, খুব সফল একজন ডাক্তার যখন নিজের খুব ভালোবাসার কোনো মানুষ বা আপন কোনো মানুষের সার্জারি করতে যায়, তখন তার হাত কাঁপে। সেই ডাক্তার নাকি কোনোদিন নিজের কোনো মানুষের সার্জারি করে না। এইটার কতটা সত্যতা রয়েছে আমার কাছে একজন জানতে চেয়েছে এই কিছুক্ষণ আগে, এই মুহূর্তে এই অনুষ্ঠান চলাকালীন। আমার ক্ষেত্রে এটা খুবই প্রাসঙ্গিক, কারণ এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এটা 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 অনেকেই বলে যে এটা হয় এরকম, অনেক ডাক্তারদের মুখেও শুনেছি। কিন্তু আমার বাবার, আমি নিজে পেসমেকারের অপারেশন 3 বার করেছি। আমার মার অ্যাঞ্জিওপ্লাস্টি আমি নিজে করেছি, এবং যখন করেছিলাম তখন কিন্তু অনেক ক্রিটিসিজম হয়েছে, ডাক্তারি মহলেও হয়েছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যেও হয়েছে যে বাবার বুকে ছেলে ছুরি বসিয়ে দিল, এরকম টাইপের কথা। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যখন প্রশিক্ষণ সেভাবে পেয়েছি একটা ভালো কাজ ঠিক মতন করে করার, তো আমার বাবার কিংবা আমার মার ক্ষেত্রে যখন আমি অপারেশন যদি করতে আমি অক্ষম, তাহলে আই হ্যাভ নো মানে বিজনেস টু অপারেট অন এনিবডি এলস। কারণ আমি, আমার যখন অ্যাকচুয়ালি যখন যে টেবিলে আছে সে যখন থাকছেন, আমার কিন্তু ফুল ফোকাস তখন কিন্তু আর পেশেন্টের প্রোফাইলের উপর থাকে না, তখন ওই কাজটার উপরে থাকে। তো সেই টেবিলে যদি আমার বাবা কিংবা মা থাকে, আমার তাতে কোনো ডিফারেন্স হয় না। এবং সেটা বলতে পারেন যে মানসিক স্ট্রেংথ কিংবা হোয়াট এভার, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা হয় না। আর আমি ততটাই কনফিডেন্ট যে আমি অন্যের অপারেশন যেভাবে করছি, আমার বাবা মার অপারেশনটা সেভাবেই করব। এবং তাতে যদি কোনো অসুবিধে হয়, সেটা আমি সেভাবেই মেনে নেবো যে, এবং আমার মনকে আমি সেটা বোঝাতে পারবো যে আমার হাতেই হয়েছে ব্যাপারটা। অন্যের হাতে যদি কোনো একটা প্রবলেম হয়, যেটা হতেই পারে যে কোনো অপারেশনের সময়, তখন আমার মনে হবে, আমি রিগ্রেট করব যে আমি যে জিনিসটা করতে পারতাম সেটা অন্যকে দিয়ে দিয়ে করানোর জন্য হয়তো এটা প্রবলেমটা হলো। তো এটা হলো আমার এক্সপ্লানেশন। কিন্তু বহু ডাক্তার তাদের নিজের নেক্সট অফ কিনের অপারেশন নিজেরা করেন না। সেটা একটা মেডিকেল নিয়ম কিছু নেই, কোনো লজ কিছু নেই, কিন্তু এটা করেন না আর কি, সেটা যে কারণেই হোক করেন না। কিন্তু আমি নিজে করেছি এবং আমার তাতে কোনো অসুবিধা নেই, এবং আমার বাবা মা তাতে নিজেরা খুবই প্লিজড, এবং তারা খুব গর্বিত যে তাদের ছেলে ততটাই প্রশিক্ষণ পেয়েছেন যে নিজের বাবা মার উপরে অপারেশন করতে পেরেছেন। এর থেকে বড় পাওয়া কিছুই হতে পারে না, কারণ এক্ষেত্রে বলা যেতে পারে যে আহ জীবন বাঁচানো এবং নিজের ছেলের হাতে আবার একটা জীবন, বাবা মা তো আমাদের জীবন দেন, ছেলের হাতে হয়তো দ্বিতীয়বার উনি জীবন পেয়েছেন, এর থেকে বড় পাওনা ওনার ক্ষেত্রে হয়তো কিছু হতে পারে না। উনিও হয়তো আহ আমি বলবো যে জীবনে এটাই অনুভব করেছেন বা এটাই ওনার অনুভূতি যে উনি আরেকবার জীবন পেয়েছেন, যাকে উনি জীবন দিয়েছেন। এটা সত্যি বড় পাওনা। জীবনে মানুষ যত সফল হয়, যত একের পর এক মাইলস্টোন মানুষ যখন পেরিয়ে যেতে থাকে, তখন মানুষের জীবনে যেমন প্রশংসা আসে, সাধুবাদ আসে, তেমনি কিন্তু মানুষ জীবনে সমালোচনার মুখোমুখি হয়, এবং অনেক সময় সেই সমালোচনা বিতর্কে পরিণত হয়। তো আহ আপনার জীবনে এরকম কোনো ঘটনা রয়েছে যেখানে আপনি সমালোচনার মুখোমুখি হয়েছেন, সেখান থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যথেষ্ট সুপ্রতিষ্ঠিত এবং যথেষ্ট সুপরিচিত একাধারে। তো এরকম কিছু ইনসিডেন্ট বা ঘটনা কি কখনো মনে পড়ে? বাবা মার অপারেশনের সময় কিছু বেশ ভালো রকমের সমালোচনা হয়েছিল, সেটা আমি মনে আছে। তো সেটা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আপনি যখন মানে আমার কাছে চিকিৎসাধীন এবং আপনার চিকিৎসার আউটকাম যদি যেটা আপনি যতটা চেয়েছিলেন ততটা যদি না হয়, ডেফিনেটলি উই আর উইদিন ইউর রাইটস টু ফিল, টু ক্রিটিসাইজ দ্য ডক্টর। আপনার সেটা সেটা আপনার মানসিক ব্যাপার, এবং সেটা নিয়ে আমার কোনো অসুবিধা হয় না। আমি সবসময় পেশেন্টদের যে মানসিকতা, সেটা আমি চেষ্টা করি যে বুঝতে, যে আমি যদি পেশেন্ট হতাম এবং আমার ডাক্তারের কাছে গিয়ে আমি যেটা চাইছিলাম সেটা যদি না পাই, তাহলে ডেফিনেটলি আমার একটা ক্ষোভ হবে। এবং সেটা যদি কখনো মৃত্যু হয়, ডেফিনেটলি ক্ষোভটা আরো অ্যাকিউট হবে। তারপরে ধীরে ধীরে সেই জায়গাটা হয়তো আহ, ঠিক হয়ে যেতে পারে। কিন্তু মানুষকে আমার মনে হয় যে ওভারঅল দেখতে হবে, যে উনি যখন 1 লক্ষ অপারেশন করেছেন তার মধ্যে কতটা প্রবলেম হচ্ছে, কিংবা 10,000 অপারেশন করেছেন তার মধ্যে কতটা প্রবলেম হচ্ছে, সেইভাবে মানুষকে আমার মনে হয় দেখতে হবে। বিচ্ছিন্ন ভাবে তো ডেফিনেটলি মানুষের ক্ষোভ থাকবে। সবসময় যে ক্ষোভ আমাদের সামনে আসছে তাও আমরা জানি না। কখনো কখনো আমরা ক্ষোভটা দেখছি যে কোনো যে যে ফোরামস গুলোতে কমপ্লেন করা যায়, সেই কমপ্লেন ফোরাম গুলোতে গিয়ে ক্ষোভটা আছে, সেই ক্ষোভের আমাদের গিয়ে জবাব দিতে
হবে হয়েছে, এবং সেখান থেকে আমরা একটা যারা জাজমেন্ট বডিজ তারা বলেছেন, বিচার করে হয়তো বলেছেন যে ঠিক আছে ডাক্তারের প্রবলেম ছিল কিংবা না ডাক্তারের প্রবলেম নেই। তো সেই সেই জায়গাগুলো আমার মনে হয় যে পেশেন্টদের রাইটস এর মধ্যে পড়ে। আগে যেটা ছিল না, যে পেশেন্টরা কিন্তু এই এরিয়াস গুলোতে গিয়ে কমপ্লেন করতে পারতো না কিংবা বলতে পারতো না, তাদের কোনো বলার জায়গা ছিল না, ডাক্তার যা করছে সেটাই হচ্ছে। আমার মনে হয় যে এই যে জায়গাটা এসে পৌঁছেছে এটা খুব একটা খারাপ জায়গা না, তাতে ডাক্তাররাও আমার মনে হয় যে অনেক সজাগ থাকবে, এবং ডাক্তাররা কিভাবে ব্যবহার করবে আমার মনে হয় সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার মানে আমি সবসময় বলি যে পেশেন্ট আউটকামটা কিন্তু ভগবানের হাতে। আমরা কিভাবে মানে মানুষের সঙ্গে ব্যবহার করছি এবং পুরো অনেস্টি দিয়ে আমরা কাজটা করেছি কিনা সেটা কিন্তু 99% পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি বুঝতে পারে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে এরকম অনেক সময়ই হয়েছে যে পেশেন্টদের আউটকাম হয়তো ফেভারেবল হয়নি, কিন্তু পেশেন্টদের ফ্যামিলি কিংবা পেশেন্টের কোনো ক্ষোভ নেই। তো সেই জায়গাটা আমার মনে হয় যে ডাক্তারের যে ব্যবহারটা, দ্যাট ইজ অফ ইমেন্স ইম্পর্টেন্স। একজন অন্য প্রফেশনে আমার মনে হয় যে ব্যবহারের ইম্পর্টেন্সটা যতটা, তার থেকে একটা ডাক্তারের ব্যবহারটা অনেক অনেক বেশি পরিণত হওয়া দরকার। কারণ যে অপোজিট এন্ডে আছে সে কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে, এবং সেখান থেকে ডাক্তারই একমাত্র মানুষ যে তাকে হাত ধরে তাকে মানে তুলে টানতে পারে ওপরে। তো আমার মনে হয় যে তার ব্যবহারের দিক থেকে এই জায়গাটা খুবই জরুরি। এবং আমি যখন মেডিকেল স্টুডেন্টসদের পড়াই আমি সবসময় বলি যে এটা কারিকুলাম আমাদের নেই যে হাউ টু বিহেভ উইথ পেশেন্টস, কিন্তু কমিউনিকেশন এন্ড বিহেভিয়ার এই দুটো জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ ডক্টরস। এবং ডাক্তারের যদি এই যে আরেকটা যেটা আগে বললাম যে মানুষের সঙ্গে সময় দেওয়া, মানে আমি শুনেছি যে 200 পেশেন্ট দেখছে, মানে তাতে মানে হিসেব করলে তো মনে হয় যেন 1 মিনিটও একজন পেশেন্টের সময় সময় দিচ্ছেন। এবং অনেক পেশেন্টকে আমি শুনেছি যারা কিছু কিছু ডাক্তারের থেকে এসে বলছে যে উনি আমার কথা শুনলেন না। তো সেই কথা শোনার জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের মেডিকেল সায়েন্সে এটা হিলিং সায়েন্স, এটা কিন্তু আবার একটা গ্রে সায়েন্স, এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট সবসময় আমরা জানি না। যেমন এই করোনার সময় আমরা জানি না সত্যি সত্যি এটার ঠিক চিকিৎসাটা কি, অ্যাটল চিকিৎসা আছে কিনা। কিন্তু এখানে যে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে ডাক্তার পেশেন্টদের সঙ্গে যে ইন্টারাকশনটা করছে, সেই ইন্টারাকশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আবারও বলছি যে আমাদের একই ধারে আমাদের সাইকোলজিস্ট এবং সার্জন এবং মানুষ এবং সোসাইটির সঙ্গে যে মেলামেশা, একই ধারে আমাদের কিন্তু সবগুলো রোল একসঙ্গে প্লে করতে হয়। তো ইয়েস, ইটস এ বিগ রোল, মানে অনেকগুলো রোল একসঙ্গে প্লে করতে হয়। এখানে একটা ইন্ডিভিজুয়াল একটা বিরাট ডাক্তার সে কিন্তু ভালো করে কথা বলতে পারে না, দ্যাট ইজ নট এ প্লাস পয়েন্ট। আমার মনে হয় ওই ডাক্তারের কাছে খুব বেশি পেশেন্ট যাবে না। একটা দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্টের মধ্যে মাঝে মাঝেই যুদ্ধবাদ। দুটো স্টেটমেন্ট আমি বলছি, সেটা সম্পর্কে যদি একটু মানে আলোকপাত করেন ব্যাপার। একটা স্টেটমেন্ট হচ্ছে, অনেকে বলেন যে ডাক্তারবাবুকে দেখেই আমার অর্ধেক শরীর ভালো হয়ে গেল, ওনার কথা শুনে আমার বেশিরভাগ শরীর খারাপ চলে গেল। পেশেন্টের স্টেটমেন্ট। আরেকটা স্টেটমেন্ট অন্যদিকে হচ্ছে, ডাক্তারকে কখনোই পেশেন্টের সাথে ইমোশনাল বন্ডিং বানাতে নেই, বা তার পেশেন্টের প্রতি ইমোশনাল হওয়া উচিত না। তার কাছে পেশেন্ট শুধুমাত্রই একটা বডি বা একটা অবজেক্ট যেটাকে তাদের ট্রিট করতে হবে, তাতে ট্রিটমেন্ট অনেক বেটার হয়। এদিকে পেশেন্টের দিকে স্টেটমেন্ট হচ্ছে, উনি এতটাই অনুভূতিশীল বা উনি এতটাই সহানুভূতিশীল যে তার কথাবার্তা শুনে আমি অনেকটা ভালো ফিল করছি। এই দুটো স্টেটমেন্টের একে অপরের সাথে না একটা যুদ্ধ বাঁধে সবসময়। তো কোনটা ঠিক আর কতটা ঠিক, এটা একটুখানি যদি মানে বলেন। এটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট নয় অ্যাকচুয়ালি, মানে পেশেন্ট রিলেটেড যে ব্যাপারটা যে ভালো লাগছে পেশেন্ট ডাক্তারকে দেখে ভালো হয়ে যাচ্ছি, কারণ বা তার আমাদের কথা শুনে ভালো লাগে। হ্যাঁ চিকিৎসা শাস্ত্রে অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় অ্যাবাউট 60% ইজ অ্যাকচুয়ালি আওয়ার মাইন্ড অ্যান্ড 40% ইজ বডি। তো সেই 60%-এর জায়গায় যদি ডাক্তারের অ্যাপিয়ারেন্স, ডাক্তারের কথাবার্তা, ডাক্তারের বিহেভিয়ার এটা যদি মানুষকে অ্যাট্রাক্ট করে এবং মানুষকে ভালো লাগায়, তাহলে কিন্তু ডেফিনেটলি, কারণ আমাদের যখন পজিটিভ ইমোশনস হয় তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে এমন কিছু হরমোনস সিক্রেটেড হয় যেগুলো অ্যাকচুয়ালি রিপায়ারেটিভ হরমোনস, যেগুলো অ্যাকচুয়ালি শরীরকে ভালো করে। তো ডেফিনেটলি এটা একটা মানে ঠিক দিক যে ডাক্তারের বিহেভিয়ার এবং তার আচরণটা ইনফ্লুয়েন্স করে আমাদের চিকিৎসাকে।
সেকেন্ডলি যেটা ডাক্তারের ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ পেশেন্ট, আমি মনে করি যে ডেফিনেটলি ইমোশনাল অ্যাটাচমেন্টের ওয়ার্ডটা একটু ব্রড আর কি। তো আমরা যে ভালো ব্যবহারটা করি, দ্যাট ইজ অলসো ইমোশনাল অ্যাটাচমেন্ট। ওটা তো আমরা অভিনয় করছি না, ওটা তো আমাদের কাছে ভালো লাগছে বলেই আমি ভালোভাবে ব্যবহার করতে পারছি। আমি তো ওখানে অভিনয় করতে কিংবা আমি স্ক্রিপ্ট পড়তে যাচ্ছি না যে ক্যামেরা লাইটস অন হচ্ছে, আমি শুরু করলাম, পেশেন্ট বেরিয়ে গেল, আমি আবার অন্যরকম হয়ে গেলাম, তা তো নয়। তো বেসিক্যালি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, ইমোশনাল বন্ডিং থাকছে। আজকে যদি আমাকে কেউ যদি একটা হোয়াটসঅ্যাপ করে যে ডাক্তারবাবু আমার এই একটা সমস্যা, উইচ ইজ নাথিং টু ডু উইথ মাই প্রফেশন, মানে আমার সাবজেক্ট রাদার অন্য একটা সাবজেক্টে, আই এম নট ডিউটি বাউন্ড টু আনসার দ্যাট কোয়েশ্চেন, কিন্তু আমি কিন্তু সেই হোয়াটসঅ্যাপের আনসারটা করি। দ্যাট ইজ বিকজ অফ দ্য ইমোশনাল বন্ডেজ। তো সেটা সেটা কখনোই একটা নেগেটিভ হতে পারে না, কারণ মানুষটা আমার কাছে হোয়াটসঅ্যাপ করলো কেন? বিকজ ও জানে যে এখান থেকে একটা উত্তর পাবে, সেজন্য সে করেছে। সে জানে যে সে কার্ডিওলজিস্ট, কিন্তু আমি এমন একটা প্রশ্ন করছি যেটা নন কার্ডিওলজিক্যাল হতে পারে, আমি হয়তো কোনো একটা দিশা দিতে পারি যে ওই ডাক্তারকে আপনি দেখান, এই প্রবলেমে ওইটা করুন। এটা আমার কাছে অ্যাটলিস্ট 50% অফ মাই হোয়াটসঅ্যাপ এখন এই প্রশ্নগুলো আসছে এই সময়টাতে। তো ইমোশনাল বন্ডিং আমার মনে হয় উইথ পেশেন্টস ইন দিস রেসপেক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা ছাড়া আমার মনে হয় মেডিসিন উইল বি ইনকমপ্লিট। একটা দীর্ঘ সময়, ধরুন 18 মাস প্রায়, আমরা একটা মানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি বলবো, কারণ আমাদের যে স্বাভাবিক জীবন ছন্দ সেটা কিন্তু ভেঙে গেছে। আমরা সবাই আশাবাদী যে আমরা আবার আমাদের স্বাভাবিক জীবন ছন্দে ফিরে আসবো, আবার একটা সুন্দর দিন শুরু হবে, এমন দিন শুরু হবে যেদিন আমাদের মাস্ক পরতে হবে না, মুখ ঢাকতে হবে না, আমরা আবার ঠিক আগের মতোই স্বাভাবিক একটা জীবন পাবো। কিন্তু এই যে একটা দীর্ঘ সময়, প্রায় 2 বছর হতে চলল, ডাক্তারদের কোনো ছুটি নেই। এবং আরেকটা বিষয় যদি দেখা যায়, অনেকেই জিনিসটাতে, এই রোগটাকে অনেকে, বেশিরভাগ মানুষ এটার গুরুত্ব বুঝতে পারছে না। কিন্তু ইতিমধ্যে বহু ডাক্তার এই মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে গিয়ে আহ তারা হয়তো, আমি বলবো যে আহ, তাদের জীবন দিতে হয়েছে তাদেরকে, এবং তারা এক মুহূর্তের জন্য ভাবেনি যে কি হতে পারে বা কি হবে, কারণ তারা তাদের ডিউটির প্রতি, তারা তাদের কর্তব্যের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন। আহ একটা জিনিস জানার আছে, এই যে একটা সময়, একটা সময় তো আমরা সবাই দেখছি যে 1400 ডাক্তার মারা গেছে দেশে। তো এটা দেশের যেমন ক্ষতি, আপনি এই যে প্রফেশনটাতে রয়েছেন, আপনি নিজে একজন ডাক্তার, এবং আপনি এক মুহূর্তের জন্য নিজের ডিউটি থেকে পিছিয়ে আসতে পারেননি, বা একটা দিনের জন্য আপনি বাড়িতে থাকতে পারেননি, কখনো কি? কারণ একটু হলেও ভয় লেগেছে, কারণ রোগটা যখন প্রথম এসেছিল আমরা কেউই জানতাম না এটা কি হচ্ছে বা কি হতে চলেছে, তখন ভয় আতঙ্কটা এতটা ছিল, মানুষ মানুষকে ঘেন্না পর্যন্ত করেছে। কিন্তু ডাক্তাররা কিন্তু একদিনের জন্য বাড়িতে বসতে পারে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বলি, জীবনে কোনো একটা সময়, এই যে এই দীর্ঘ সময়টা কাটিয়েছেন, এই দীর্ঘ 2 বছর হতে চললো, আপনি একদিনের জন্য আহ অন্য কাউকে সেবা করতে গিয়ে দ্বিধাবোধ করেননি, কিন্তু কোথাও কি নিজের জীবন নিয়ে একটা ভয় কোথাও ছিল, বা কোথাও ভেবেছেন সেই সময়টা কি একটু ভয় লাগেনি? মানে আমি এটা একটু জানতে চাই। দেখুন, পার্সোনালি আমার ভয়টা নেই প্রায়, মানে আমি মানে আই হ্যাভ নো ফিয়ার অ্যাবাউট এনিথিং। মানে লাইফ তো দূরের কথা, কিছু কোনো ব্যাপার নিয়ে কোনো ফিয়ার নেই আমার। আর সেকেন্ডলি আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট যেটা, আপনি যদি অ্যানালজিটা দেখেন অন্য প্রফেশন লাইক আর্মি, লাইক যারা আর্ম ফোর্সেস আছেন, যারা ফায়ার সার্ভিসেস আছেন, যারা পুলিশিং করছেন, আহ, সবাই কিন্তু দে আর মানে ফ্লার্টিং উইথ ডেঞ্জার সবসময়, এবং জেনে শুনেই। এবং ডাক্তারি প্রফেশনটা যদি কেউ ভেবে থাকে কোনোদিনই যে এটা হচ্ছে একটা এমনই একটা প্রফেশন যেটার সঙ্গে মানুষের সঙ্গে আমি দেখা করলাম, কথা বললাম, অপারেশন করলাম, পয়সা নিলাম, বাড়ি এলাম, বড় গাড়ি, বড় বড় বাড়ি, ভ্যাকেশন, না, এটা মেডিসিন নয়। কারণ মাঝে মাঝেই এরকম মানে আহ, সময় আসবে যখন অ্যাকচুয়ালি ডাক্তারদের এই সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে সংক্রমণক এরকম একটা ডিজিজ প্রসেস আমাদের সামনে আছে। এখানে কিন্তু কোনো অপশনস নেই। কিছু কিছু মানুষ ডেফিনেটলি তারা আহ, ভয় পেয়েছেন, ভয় পাওয়া যুক্তিযুক্ত হয়তো ছিল, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। কিন্তু যারা প্রাণ দিয়েছেন, ডেফিনেটলি দে আর বিগ সোলস, কারণ ওরা জানতেন যে প্রবলেম হবে, এবং তাদের কোমরবিডিটিস অনেকেরই ছিল, তবুও তারা কিন্তু মানে বিনা দ্বিধায় পেশেন্ট দেখেছেন,
এবং তারপরে যা হওয়ার সেটা ঘটেছে। আমার মনে হয় যে মোস্টলি মোস্ট পিপল ইন আওয়ার প্রফেশন এই সময়টা দে হ্যাভ প্রুভেন, ওরা প্রমাণ করেছেন যে অ্যাকচুয়ালি ভয়ে ওরা পাননি। ভয় পাওয়ার জায়গা ডেফিনেটলি ছিল। অনেক মানুষরা তারা বাড়ির থেকে তাদের সমস্যা হচ্ছিল, কারণ বাড়িতে বয়স্ক বাবা মা ছিলেন, বাড়িতে বাচ্চারা ছিল, তাদের ফিরে এসে মানে কিভাবে তারা থাকবেন আলাদা হয়ে, সেগুলো অনেক ইস্যুস ছিল। কিন্তু তবুও মানুষরা কিন্তু, ডাক্তাররা কিন্তু যেভাবে এগিয়ে এসছেন সেটা ডেফিনেটলি আমি যেটা প্রমাণ পেয়েছি যে আমরা কিন্তু কেউ ভয় পাইনি। আর এখানে অ্যাকচুয়ালি যখন আপনি অ্যাকচুয়ালি একটা যুদ্ধের মধ্যে ঢুকে যাচ্ছেন, তখন কিন্তু ওই ফিলিংস গুলো থাকে না যে আপনি মানে কতটা যাব, কতটা এগোবো, কতটা পিছবো। হ্যাঁ, ডেফিনেটলি আমরা প্রিকশনস নিচ্ছি, কিন্তু প্রিকশনস নেওয়া সত্ত্বেও মানুষের হতে পারে, এবং যদি হয় তখন সেটা কিভাবে সেটাকে আটকানো যায় সেই প্রিকশনস গুলো আমরা ডেফিনেটলি নেব। একজন যুদ্ধে যে যাচ্ছে সে তো আর মানে বন্দুক কিংবা তার হেলমেট ছাড়া সে যাচ্ছে না, সেগুলো নিয়েই যাচ্ছে, তারপরেও শহীদ হচ্ছে। তো এখানেও তাই, আমরা যতটা প্রিকশনস নেবার আমরা নিচ্ছি, তা সত্ত্বেও যে মানুষরা মারা গেছেন সেটা ডেফিনেটলি তাদের আমি ওটা কৃতিত্বই বলবো, বিকজ ওরা ওরা যে জায়গাটায় গেছেন, যে প্রফেশনে গিয়ে যে আত্মবলিদানটা করেছেন, ডেফিনেটলি উই হ্যাভ টু রিমেম্বার দেম। যতটা আমরা ওদের কথা ভাবছি কিংবা যতটা ওনাদের কথা বলছি, ইট ইজ অলওয়েজ লেস। ওরা যতটা করেছেন ডেফিনেটলি উইল নেভার ফরগেট দেম। আমরা একটা বিপদ শুনলে আমরা সচেতন হই, আমরা সেটা থেকে অনেকটা দূরে সরে যাই। কিন্তু ডাক্তাররা এটা শুনে জেনে বুঝে যে হ্যাঁ এখানে বিপদ আছে, এটা জেনেও কিন্তু নিজের পা আহ নিজের পদক্ষেপ যেটা সেটা নিতে, মানে নেক্সট পদক্ষেপটা নিতে কোনো দ্বিধা বোধ করেননি, এবং তার জন্য বহু ডাক্তারের প্রাণ গেছে। এবং হ্যাঁ, করোনা চলাকালীন, কোভিড চলাকালীন বহু মানুষের দেশে প্রাণ গেছে, কিন্তু ডাক্তারদের যেটা হয়েছে সেটা হচ্ছে জেনে বুঝে, সবকিছু বুঝে তারা বিপদটাকে আহ সামনে থেকে আলিঙ্গন জানিয়েছে। ওই যুদ্ধে দাঁড়িয়ে বিপদটাকে, বিপদের বিরুদ্ধে দাঁড়িয়ে, সেই যে যুদ্ধে দাঁড়িয়ে সমস্ত আশঙ্কা দূরে রেখে তারা শুধু সেবা করে গেছে। এবং আমি একরকম বলবো যে তারা শহীদ হয়েছেন। কারণটা হচ্ছে আমরা সবাই সচেতন হতে, আমরা কেউ একজন করোনা পেশেন্ট আছে সামনে জানলেই আমরা অনেকটা দূরত্বে চলে যাই। কিন্তু তারা জানছে, তারা বুঝছে যে সেখানে একজন কোভিড পেশেন্ট আছেন এবং তাদেরই সেবা করছেন, এবং তারা জানেন যে হ্যাঁ সেখান থেকে হয়তো আমার এমন কিছু হতে পারে যেটার জন্য হয়তো আমার জীবনও যেতে পারে। সেই আত্মবলিদান দিতেও তারা দ্বিধা বোধ করেনি। এর জন্য আজকের অনুষ্ঠানে আমরা ডাক্তারদের ডক্টরস ডে, একটা দিন নয়, ডক্টরস ডে আমার মনে হয় প্রতিদিন পালন করা উচিত। এবং আজকের অনুষ্ঠানে আমি আহ নত মস্তকে সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং কুর্নিশ জানাই সমস্ত ডাক্তারদের। একটা দিন যে ওয়ার্ল্ড ডক্টর যে হতে পারে না, প্রতিটা দিন এটা ডাক্তাররা প্রমাণ করে দিয়েছেন। কারণ তারা যেখানে জীবনের ঝুঁকি আছে সেটা জেনেও তারা সেখানে কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ নিতে কোনো রকম দ্বিধা বোধ করে। একটা একটু অন্যরকম প্রশ্নে যাচ্ছি। আহ জীবনে তো মানুষ কাউকে না কাউকে দেখে একটা অনুপ্রাণিত হন। হ্যাঁ, আপনার জীবনটা একটু অন্য রকমের আমি দেখেছি, এবং আমি যতটা বুঝেছি ডাক্তারি পাশাপাশিও আপনার বেশ কিছু এমন কাজ রয়েছে যেগুলোর জন্যই আমি আজকে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বলেছিলাম যে আপনি স্রোতের বিপরীতে হেঁটেছেন। স্রোতের বিপরীতে কেন হেঁটেছেন? একদিকে ডাক্তারি রয়েছে, অন্যদিকে আপনি আপ্রাণ চেষ্টা করেন একজন কার্ডিওলজিস্ট হিসেবে যাতে হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে। আপনি একটা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনি একাধারে সংস্কৃতি চর্চাও করেন, এবং আপনি সাংস্কৃতিক মনোভাবাপন্ন একজন মানুষ। আমি আপনাকে একটা কথাই জিজ্ঞেস করছি যে জীবনের আহ প্রকৃত স্বাদ কিসে? আহ একাধারে এক রকমের কোনো কাজে থেকে, নাকি আহ প্রতিটা মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে, কোনটা? আমার মনে হয় সেকেন্ড যেটা বললেন, আমার মনে হয় যে ডেফিনেটলি দেখুন, মানে অনুপ্রাণিত হওয়ার যে ব্যাপারটা আপনি প্রথমে বললেন, এটা আমি অনেককেই শুনেছি, জেনেছি যে অনেক রোল মডেলস যারা হয় তারা বিরাট বিশাল বিশাল ব্যক্তিত্ব হয়। আমার কিন্তু জীবনে আহ, খুব ছোট ছোট ঘটনা অ্যাকচুয়ালি সেগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। সেগুলো সবকিছু এই টিভি কিংবা এই ছোট অনুষ্ঠানে বলা হয়তো সম্ভব না, কিন্তু কোনো একটা ব্যক্তির কোনো একটা ঘটনা
সেটা আমাকে অনুপ্রাণিত করেছে টু মেক অ্যানাদার মুভ। সেটা দেশে হোক বিদেশে হোক, বড় বড় মানুষদের সঙ্গে তো ডেফিনেটলি আমি তারা অনুপ্রাণিত করেছে তাদের কাজ দিয়ে। যেমন মাদার টেরেসার সঙ্গে যখন দেখা হয়েছিল, উনি 45 মিনিট আমার সঙ্গে কথা বলেছিলেন 1995 সালে যতদূর মনে হয়। তো তারপরে ডক্টর দেবী শেট্টি আমাদের যে চেয়ারম্যান আছেন, ওনার কাজ এবং ওনার ভিশন সেটা অনুপ্রাণিত করে। উনি মানুষের পাশে যেরকম দাঁড়ান, এবং আমি খুব গর্বিত যে আমি এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে আছি যে একটা মানুষ কেন্দ্রিক এবং পেশেন্ট কেন্দ্রিক বলবো না, কিন্তু মানুষ কেন্দ্রিক মানে আমাদের প্রতিষ্ঠান। এবং আমি যে কাজগুলো করছি মানে গ্রামে গঞ্জে গিয়ে মানুষদের সঙ্গে যে কাজগুলো করছি, এবং প্রত্যেকটা কাজে কিন্তু ডক্টর দেবী শেট্টি উনি ওনার সম্মতি থাকে, এবং ওনার যতটা সম্ভব ওনার আমাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান তাদের হেল্প করে আমাদের সেই কাজগুলো করতে। বিকজ এই কাজগুলো একা তো করা যায় না, এগুলো ডেফিনেটলি একটা প্রতিষ্ঠান সঙ্গে না থাকলে এগুলো কাজগুলো করা যায় না। এবং ডেফিনেটলি এরা আছেন। এবং আরো আমার যারা টিচার্স, যারা শিক্ষক, যারা মেডিকেল কলেজ বলুন, বিদেশে যারা আমাকে প্রশিক্ষণ দিয়েছেন, তাদের খালি যে সার্জারির প্রশিক্ষণ দিয়েছেন তা না, তাদের যে ভিশন অফ লাইফ, তাদের যেভাবে ওরা কমিউনিটিকে সার্ভ করে, এবং তাদের প্রত্যেকের সঙ্গে আমার অ্যাকচুয়ালি এখনো যোগাযোগ আছে। এবং আমার কোনো কাজ হলে কিংবা কোনো অনুষ্ঠান হলে কিংবা কোনো লেখা যদি আমার হয়, সেগুলো আমি ওনাদের কাছে পাঠাই, জাস্ট বোঝার জন্য যে কাজগুলো করছি সেগুলো আপনাদের শেখানো কাজ, শেখানো পথে আমি চলছি, এবং আপনাদের অনুমোদন এখনো আছে। তো তো এই যে মানে কোষ্ঠীপাথরের জিনিসটাকে আমি বারবার বোঝার চেষ্টা করি ওদের সঙ্গে থেকে। তো এই দুটো জিনিস মিলে অ্যাকচুয়ালি হয়েছে যে কিছু বড় মানুষরা আছেন যারা অনুপ্রাণিত করেছেন, আবার কিছু কিছু ছোট ছোট ঘটনা আছে যেগুলো আমার মনকে ছুঁয়েছে, যেগুলোর থেকে আমি অন্য কাজগুলো করতে পেরেছি। আর যদি বলেন যে কি জিনিস আমাকে ড্রাইভ করে প্রত্যেক দিন, আমার মনে হয় যে মানুষের যে সমস্যা এবং মানুষের যে জায়গাগুলো মানে আছে, যেগুলো মনে হয় যে আমি আমার তো মনে হয় যে আমি খুব প্রিভিলেজড। এই কারণে প্রিভিলেজ যে মানুষ আরেকজন মানুষের জন্য কিছু করতে গেলে তাকে কিন্তু তার প্রফেশনের বাইরে গিয়ে করতে হয়। সে যদি আজকে অভিনেতা হয়, সে যদি আজকে খেলোয়াড় হয়, সে যদি ইঞ্জিনিয়ার হয়, সে যদি অন্য কোনো টিচার হয়, তাকে বাইরে গিয়ে করতে। কিন্তু আমাদের প্রফেশনে আমাদের প্রিভিলেজটা এটা হলো যে আমাদের প্রফেশনের বাইরে যেতে হচ্ছে না, আমাকে কিন্তু প্রফেশনের মধ্যে থেকেই আমি সেই কাজগুলো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারছি, এবং এটা একটা বিরাট প্রিভিলেজ। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা ডাক্তার যারা আজকে উঠছে, যারা আজকে পড়াশোনা করছে এবং যারা ডাক্তার হতে চাইছে, তারা যেন সবসময় এটা একটা যেন পার্ট অফ লাইফ ওদের হয়, এটা যেন ওদের পার্ট অফ একটা মিশন হয়। বিকজ আমাদের দেশে এই প্রফেশনের মানুষদের অ্যাকচুয়ালি একটা অপ্রতুলতা আছে। নাম্বার অফ ডক্টরস টু পেশেন্ট রেশিও ইজ এক্সট্রিমলি হাই, সেখানে আমাদের প্রয়োজনীয়তাটা আছে। এবং আমি সবসময় বলি যে আমাদের চিকিৎসাটা শহর কেন্দ্রিক, যেখানে অ্যাকচুয়ালি 20% মানুষ বাস করে, এবং যেখানে 80% মানুষ যারা গ্রামে বাস করে, সেখানে ডাক্তার কিংবা ডাক্তারি পরিষেবাটা মাত্র 20%। সেটা যাতে কিছুটা ইকুয়ালিটি পায়, তার জন্য আমার মনে হয় যে সিনিয়র যারা ডাক্তাররা আছেন তারা অনেকেই করছেন, গ্রামে গিয়ে তারা মাঝে মাঝেই তারা স্বাস্থ্য ক্যাম্পস গুলো করেন, মানুষের সঙ্গে জনসংযোগ গুলো স্থাপন করছেন। এবং আমার 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 যেটা পার্সোনাল ধারণা যে আমার যে এক্সপার্টাইজ, সেই এক্সপার্টাইজটা কিন্তু আমি সেই মানুষদের কাছে গিয়ে যেন পৌঁছতে পারি, সেটা 1 নম্বর। এবং 2 নম্বর, অনেকেই বলে যে আপনার রিটায়ার করার পর যদি এগুলো করি, না রিটায়ার করার পর কেন করব? আমি যখন আমার পিকে আছি, আমার সব থেকে ভালো সময়টা যদি আমি শহরের মানুষকে দিতে পারছি, সেই সময়টাই আমি কিন্তু সেই মানুষদের দেবো যারা অ্যাকচুয়ালি প্রান্তিক মানুষ। আমার বেস্টটা যেন ওরা পায়। এমন নয় যে আমি রিটায়ারমেন্টের পরে যখন আমার অ্যাকচুয়ালি চিন্তা শক্তি হারিয়ে গেছে, সে সময় গিয়ে আমি ওখানে বসে দুটো পেশেন্ট দেখুন, সেটা যেন না হয়। আমরা জানেন তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, মানুষকে আমরা সবকিছু হয়তো দিতে পারি না, পয়সা করি এগুলো খুব সাময়িক। আমরা যেটা মানুষকে দিতে পারি, যেটার কোনো অ্যাকচুয়ালি মানে পয়সা খরচা হয় না, সেটা হলো ডিগনিটি, রেসপেক্ট। এইটুকু যদি আমরা মানুষকে দিতে পারি, আমার মনে হয় গ্রামের মানুষরা ভীষণ খুশি হয় এবং দে আর ভেরি ভেরি গ্রেটফুল। এই যে একটু ভালো লাগা, এই যে একটা ভালোবাসা, এবং এই যে একজন শহরের ডাক্তার গিয়ে ওখানে গিয়ে পেশেন্ট দেখা, এই যে ওরা ফ্যাসিলিটিসটা পাচ্ছে, এবং ওরা যখন আমাদের কাছে আসে শহরে, তখন ওরা কিন্তু বিভ্রান্ত হয়ে যায় যে কোথায় যাবে বুঝতে পারে না, এত বড় জায়গা, এরকম একটা বড় বড় ঘর। তো সেইখানে তাদের যদি আমরা একটু সহযোগিতা করি, আমার ডেফিনেটলি মনে হয় যে এই মানুষগুলোকে
আমরা টেনে এখানে আনতে পারবো। এই যে স্বাস্থ্যসাথী কার্ড যেগুলো আমাদের রাজ্য সরকার যেগুলো দিয়েছেন, এটা একটা বিরাট পদক্ষেপ। এ কারণে আমার মনে হয় যে পুরো হেলথটা কিন্তু একটা ইন্স্যুরেন্সের জায়গায় আসতে হবে। সরকার অ্যাকচুয়ালি হ্যাজ টু লুক আফটার হেলথ অ্যান্ড এডুকেশন। এটা পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, এটা অ্যাকচুয়ালি একটা সোশ্যাল স্টেটমেন্ট। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা আমাদের রাজ্যে এবং দেশে বাস করছে, তার ডেফিনেটলি কোনো ইন্স্যুরেন্সের আওতায় ওদের আনতে হবে, যেটার প্রিমিয়ামটা কিন্তু মানুষকে সবসময় দিতে হবে না, যেটা প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি সরকারকে দিতে হবে। তো আমার মনে হয় যে এইসব যে যোজনাগুলো যেগুলো হচ্ছে, সেগুলো এগুলো রিসেন্ট, এগুলো প্রায় 10 বছর আমরা দেখছি এগুলো হচ্ছে। আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু আরো এগোবে এবং মানুষ যেন স্বল্প খরচায় এবং বিনা খরচায় যেন স্বাস্থ্য পরিষেবাটা পায়, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত। বিকজ হেলথ ইজ অ্যাকচুয়ালি এ ফান্ডামেন্টাল রাইট ইন আওয়ার কনস্টিটিউশন, যেটা কিন্তু আমরা মানি না, সেটা কিন্তু হওয়াটা খুবই প্রয়োজনীয়। এটা হলো আমার ব্যক্তিগত আমার ইচ্ছে এবং এটা আমার ব্যক্তিগত মত। জানি না কতজন এটা সম্বন্ধে মানে রাজি হবেন কিংবা গড় রাজি হবেন, সেটা আমি বলতে পারছি না। এবার খুব তাড়াতাড়ি দর্শকদের কিছু প্রশ্ন একটুখানি বলে নিই, তারপরে আবার একটুখানি ফিরবো আপনাকে নিয়েই। দর্শকদের প্রশ্নের মধ্যে রয়েছে কোভ্যাক্সিন নাকি কোভিশিল্ড, কার্যকারিতা কোনটার বেশি? দেখুন, এখন ভ্যাকসিন আরো এসে গেছে। কোভ্যাক্সিন কোভিশিল্ডের যে দুটো চয়েস ছিল সেটা অনেক আগে শেষ হয়ে গেছে। এখন স্পুটনিক এসছে, মডার্না এসছে এবং আরো 6টা ভ্যাকসিন আসবে। মানে ভারতবর্ষের টোটাল 9টা ভ্যাকসিন থাকবে। এবং আমি যখন ভ্যাকসিনেশনের কথা আমাকে জিজ্ঞেস করে, এই প্রশ্ন তো খুব কমন প্রশ্ন, আমি বলি এটা কিন্তু কোনো কুইজিন নয় যে আপনি ইন্ডিয়ান কুইজিন না চাইনিজ না কন্টিনেন্টাল খাবেন। যে ভ্যাকসিন অ্যাভেলেবল হচ্ছে সেই ভ্যাকসিনটাই নেবেন। বিকজ ভ্যাকসিন গুলো আফটার অল যখন কমার্শিয়াল মার্কেটে আসছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে এবং সেই প্রসেস গুলো কিন্তু কোনো রেগুলেটরি বডি গুলো তথ্যগুলোর ভিত্তিতে সেই প্রসেস গুলোকে করে তারপরে কিন্তু ছাড়টা দিচ্ছে। যে ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে সেই ভ্যাকসিনটা নেবেন। কোভিশিল্ডটা এই কারণে আমি বলছিলাম ছেলে মেয়েদের যারা যারা বিলো 45, 18 to 45, কারণ যারা বিদেশে ট্রাভেল করবে তাদের কিন্তু এমন একটা ভ্যাকসিন নেওয়া উচিত যে ভ্যাকসিনের ছাড়পত্র থাকবে বিদেশে যাওয়ার জন্য। সেই জন্য আমার মনে হয় কোভিশিল্ডটা এই সময়টা ছাড়পত্র পেয়েছে, আশা করি যে অন্য ভ্যাকসিন গুলো পাবে। অতএব প্রশ্নের উত্তর হলো যে যে ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে সেই ভ্যাকসিনটা নেবেন, কারণ প্রত্যেকটা ভ্যাকসিনটাই কিন্তু 19-20 ওদের কার্যকারিতা। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা মেনটেন করতে হবে, অর্থাৎ আমাদের মাস্ক পরতে হবে, হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে এবং ডিস্টেন্সিংটা অ্যাপ্রোপ্রিয়েটলি করবেন। কমন সেন্সটা আমাদের ইউজ করতে হবে। যেখানে যেখানে অপ্রয়োজনীয় জায়গায় আমাদেরকে মাস্ক খুলবো না, যে জায়গাগুলো মাস্ক পরা দরকার সেখানে আমরা মাস্কিং করব। যদি হাসপাতাল কিংবা হেলথ সেক্টরে যাই যেখানে কোভিড এর পেশেন্টসরা আছে সেখানে ডেফিনেটলি আমাদের ডাবল মাস্ক পরতে হবে। যখন আমরা মানে মাস্ক মাস্ক ইয়ের মধ্যে যাচ্ছি, বাসে ট্রামে যখন উঠছি, ট্রান্সপোর্টে যাচ্ছি, সেখানে আমাদের ডেফিনেটলি ভিড় যাতে কম হয় সেটা দেখতে হবে। কিন্তু সেগুলো হয়তো সবসময় রিয়ালিটি নয়। কিন্তু মাস্কটা যদি আপনি পরা থাকেন তাহলে ডেফিনেটলি ভ্যাকসিন নেওয়া থাকে এবং মাস্ক পরা থাকে, ডেফিনেটলি আমার মনে হয় যে 90% মানুষ কিন্তু সুরক্ষিত থাকবে না। এই যে সমস্যাটা হচ্ছে, মানুষ যেটা কোনো অ্যাকচুয়ালি পুরো অন্ধকার দেখছেন, কোনো আলো দেখতে পাচ্ছেন, আমার মনে হয় না তা অ্যাকচুয়ালি। মেবি নেক্সট ইয়ার যখন আমরা এই প্রোগ্রামটা সময় করব তখন হয়তো আমরা করোনা মুক্ত পৃথিবীতে থাকতেই পারি, এটা বলাই যেতে পারে। একদম। এই আশাতেই আমরা সবাই বুক বেঁধেছি, এটাই বলতে পারি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আহ, এই যে সেকেন্ড ওয়েভটা এলো, এটাতে ইয়াং জেনারেশন বেশি এফেক্টেড হলো কেন? যেখানে বলা হচ্ছিল যে কোভিড এ একমাত্র যারা ইমিউনো কম্প্রোমাইজ, এবং অনেকে এটা ধারণা যেহেতু একটা বয়সের পর মানুষের ইমিউনিটিটা কমতে থাকে, তারাই বেশি এফেক্টেড হবে, কিন্তু সেকেন্ড ওয়েভ কিন্তু এটার একটু মানে ব্যতিক্রমী চরিত্রের ছিল। তো এটা হলো কেন? সেকেন্ড ওয়েভটা এই কারণেই মানে যারা বিলো 45 কিংবা যারা 50 তাদের এফেক্ট করলো। কারণ ফার্স্ট ওয়েভে যেটা আমরা দেখলাম যে পুরো টোটাল লকডাউন হয়ে গেছিল, তখন কোনো মানুষ বেরোতে পারেননি এবং যারা ভানারেবল ছিল সেই পপুলেশনটা এফেক্টেড হয়েছিল। সেকেন্ড ওয়েভের সময় যেটা হয়েছিল, ভানারেবল পপুলেশনরা ভ্যাকসিন নেওয়া শুরু করেছিলেন। যারা স্বাস্থ্যকর্মী তারা ভ্যাকসিন নিয়েছেন এবং আমরা সেকেন্ড ওয়েভে এটাও দেখলাম যে অনেক স্বাস্থ্যকর্মী যারা ফার্স্ট ওয়েভে যারা এফেক্টেড হয়েছিল সেই রেটে সেকেন্ড ওয়েভে কেউ এফেক্টেড হননি। হলেও তারা হসপিটালাইজেশন, কমপ্লিকেশন কিংবা তাদের মৃত্যু হার অনেক অনেক কম ছিল।
কিন্তু যারা এফেক্টেড হয়েছে তাদের কেউই কিন্তু ভ্যাকসিন নিতে পারেনি তখন, কারণ ওই সময়টা ভ্যাকসিনটা ওই এজ গ্রুপের জন্য তখন ওরা এনলিস্টেড ছিল না। আর সেকেন্ডলি তখন একটু ওপেন হয়ে গেছিল ব্যাপারটা, কারণ ফার্স্ট ওয়েভের পরে অনেকে আমরা রিল্যাক্সড হয়ে গেছিলাম যে হয়তো এটা শেষ হয়ে গেল, সেই জায়গাটা একটা গোলমাল হয়েছে এবং মানুষ এবার কিন্তু অনেকটা সতর্ক দেখছি আমি। এবং থার্ড ওয়েভ যেটা বলছে মানুষ আসবে, এবং সেটা সায়েন্টিস্টরা যেটা বলছে যে আসবে, সেটা যদিও আসে আমার মনে হয় যে আমাদের সতর্কতাটা আমরা ডেফিনেটলি যদি অবলম্বন করি এবং ভ্যাকসিন গুলো ঠিকঠাক নিতে থাকি, সেটা হয়তো তাহলে তার প্রখরতাটা ডেফিনেটলি অনেক কম থাকবে এবং তার মৃত্যু হার ডেফিনেটলি যেটা সেকেন্ড ওয়েভ খুব হাই হয়ে গেছিল সেটা হয়তো অনেকটা কম হবে। পোস্ট কোভিড কমপ্লিকেশনস এ অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট দেখা যাচ্ছে, অনেকের হার্ট অ্যাটাক করে মৃত্যু হচ্ছে। এটা বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে। এটার কারণ কিছু বলতে পারেন? আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, এবং উনি বলেছেন যে উনি ওনার বাড়ির একজনকে হারিয়েছেন এইভাবে, পরিবারের কোনো সদস্যকে পোস্ট কোভিড কমপ্লিকেশনস এ ওনার হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, এবং উনি আর আমাদের মধ্যে নেই। তো উনি জানতে চেয়েছেন যে এটার কারণ কি, মানে এটার কি কারণ হতে পারে যে একটা মানুষ কোভিড থেকে সুস্থ হয়ে গেছে কিন্তু আগামী 3 মাসের মধ্যে আহ তার তার এমন কিছু একটা হচ্ছে যেটার জন্য আহ মৃত্যুও হতে পারে। কোভিড যে আমাদের যে সংক্রমণটা, এটা অনেকে আমরা ভাবছি যে এটা ফুসফুসে গিয়ে একটা নিউমোনিয়া হচ্ছে, কিন্তু তার সাথে সাথে এটা অ্যাকচুয়ালি আমাদের যে শরীরে যে ধমনীতে যে ব্লাড ক্লটিং যেটা আছে, সেই ক্লটিং ফ্যাক্টরটাকে এফেক্ট করে, যার থেকে অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকটা হয়। যেভাবে আমাদের ব্লাড ক্লটটা গিয়ে হৃদযন্ত্রের যে ধমনীগুলো আছে সেগুলো যখন এফেক্ট করে, সে হঠাৎ করে বন্ধ করে দেয়, সেখান থেকে হার্ট অ্যাটাক হয়। তো এই ক্লটিং এর মেকানিজমটাকে এই কোভিড এর সময় কোভিড যে জীবাণুটা সেটা কিন্তু এফেক্ট করছে। এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে অনেক পেশেন্টরা আমাদের কাছে যারা আসছেন তাদের কিন্তু আগে কোনো প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ ছিল না, এবং অনেক অল্প বয়স্ক পেশেন্টরাও আসছেন, এবং সবাইকে আমরা সেটা বুঝতে পারছি যে কোভিড হওয়ার সময় এই ক্লটিং মেকানিজমটা যেহেতু ওদের ডিরেঞ্জড হয়ে গেছিল, প্রবলেম হয়েছিল, সে কারণেই কিন্তু ওদের এই হার্টের সমস্যাগুলো দেখা দিচ্ছে, যদিও ওদের কোনো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর অর্থাৎ সুগার, প্রেশার, কোলেস্ট্রল, ফ্যামিলি হিস্ট্রি কিংবা ধূমপানের কোনো হিস্ট্রি নেই। তো কার্ডিয়াক অ্যারেস্ট কিছু কিছু আমরা শুনতে পেয়েছি, যে এরকম আপনি যে ভদ্রলোকের কথা বললেন সেরকম ঘটনাও আমরা শুনেছি। অতএব এটা একটা ডেফিনিট সাইড এফেক্ট অফ কোভিড, খালি হার্টের জন্য না, ব্রেন স্ট্রোকসও হচ্ছে, কিডনি প্রবলেম হচ্ছে, এবং লাংসে গিয়েও ক্লট জমে পালমোনারি এম্বোলিজম থেকেও কিন্তু কিছু কিছু পেশেন্ট মারা যাচ্ছেন। তো এইটাকে রুখতে গেলে আমাদের কিছু স্পেসিফিক পরীক্ষা লাগবে, এবং তাতে কিছু স্পেসিফিক ওষুধও পেশেন্টসদের ব্লাড থিনার যেগুলো বলা হয় সেগুলো আমাদের দিতে হবে। তো কোভিড এর চিকিৎসায় যে জায়গাগুলো আমরা আস্তে আস্তে পৌঁছচ্ছি সেগুলো কিন্তু সময় লাগছে, কারণ কোভিড এক্সপার্টসরাও কিন্তু 18 মাস, আমিও 18 মাসের এক্সপার্ট, এর বেশি আমরা কোভিড সম্বন্ধে কিছু জানি না। তো অ্যাজ দ্য টাইম ইজ গোয়িং বাই আমরা গবেষণা যেগুলো হচ্ছে সেগুলো থেকে তথ্য পাচ্ছি, সেগুলো থেকে আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি, এবং সেভাবে আমাদের চিকিৎসাগুলো করতে পারছি। তো এই পেশেন্টদের আমরা এখন ডেফিনেটলি ব্লাড থিনার্স সাজেস্ট করব, কিন্তু সেটা মেডিকেল সুপারভিশনে হবে, এবং কদিন খাবেন সেটা এখনো আমরা জানি না যে কদিন এটা খেতে হবে। তো অ্যাজ দ্য টাইম প্রোগ্রেসেস আমরা জানতে পারবো। একজন বলছেন যে কোভিশিল্ড ফার্স্ট ডোজ হিসেবে নেওয়ার পরে 84 দিনের মধ্যে যদি কোভিড হয় তাহলে সেকেন্ড ডোজটা আমরা কবে নিতে পারি? পজিটিভ যেদিন রিপোর্ট এসছে তার 90 দিন পরে নিতে পারবেন। বেশ। আহ, আমাদের পরের কোয়েশ্চেনটা হঠাৎ খুবই একটা মজাদার প্রশ্ন চলে এসেছে। আমি এতক্ষণ একটা সিরিয়াস মুডে ছিলাম, যে সময়টা শুধু কোভিড কোভিড কোভিড। ডাক্তার মানেই ডাক্তারের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, এই কথাটার কতটা সত্যতা রয়েছে আপনার জীবন? মানে একটু অস্বস্তিকর প্রশ্ন যদিও, কিন্তু না, আমি করতে অস্বস্তিকর বাধ্য কিছু হলাম। নেই। হ্যাঁ হলাম আমার, কারণ দর্শকের প্রশ্ন। হ্যাঁ মানে ডাক্তারের সঙ্গে বিয়ে হওয়াটা মানে অনেক ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে, বাট আবার অনেক ক্ষেত্রে হয়ও না। তো সেটা আমার মনে হয় যে ইটস এ ওয়ে অফ লাইফ আর কি। মানে আমাদের ব্যাচে যদি বলেন যে আমরা 150 জন ছিলাম, সেখানে হয়তো 4 জন কি 5 জনের হয়েছে, তার বেশি না। তো ইট ইজ ডেফিনেটলি নট দি রুল, ইট ইজ প্রবাবলি এগেনস্ট দ্য রুল আর কি। আচ্ছা।
ডাবল ডোজ মানে সেকেন্ড ডোজ নেওয়ার পরেও কোভিড কি হতে পারে, মানে এরকম কিছু কেস আমাদের চোখে পড়েছে, এবং যদি হয় সেটার মানে প্রখরতা কতটা হবে, মানে আশঙ্কাজনক অবস্থায় কি পেশেন্ট পৌঁছে যেতে পারে, নাকি আহ কিছুটা হলেও আশঙ্কা কম থাকবে, কোনটা, মানে এটাই জানতে চাইছি। দেখুন, আমরা যখন টিকাকরণ করি না, যেমন পোলিও, কলেরা, এমএমআর, এগুলো টিকাকরণের যে টিকাগুলো আছে, ভ্যাকসিন যেগুলো আছে, সেগুলো কিন্তু ডিজিজটাকে আটকানোর জন্য এই টিকাগুলো। কোভিড এর যে টিকাটা, এটা কিন্তু ডিজিজ আটকানোর জন্য টিকাটা নয়। এই পার্থক্যটা আমাদের কিন্তু বুঝতে হবে। কোভিড এর টিকা ভ্যাকসিন নেওয়ার পর কোভিড হতেই পারে, কিন্তু যেটা যে কারণে কোভিড ভ্যাকসিনটা এখন দেওয়া হচ্ছে, সে কারণটা হচ্ছে তার কমপ্লিকেশনস, হসপিটালাইজেশন, মৃত্যু হার, এটা যাতে কম হয় তার জন্যই দেওয়া হচ্ছে। কারণ আমাদের যে স্বাস্থ্যর যে পরিকাঠামো, পৃথিবীতে কোনো কান্ট্রিতে, কোনো দেশে, সে ডেভেলপড হোক, আন্ডার ডেভেলপড হোক, ডেভেলপিং হোক, এমন পরিকাঠামো নেই যে যে হারে সেকেন্ড ওয়েভে যেভাবে হয়েছিল, পেশেন্টসদের হচ্ছিল, সেই পরিকাঠামো কিন্তু কখনোই হবে না যে টু টু কন্টেইন। তো বেসিক্যালি ভ্যাকসিনটা নিলে যেটা হচ্ছে যে কোভিড হলেও সেটা প্রখরতাটা যেটা আপনি বললেন অনেকটা কম হবে, এবং কমপ্লিকেশনস গুলো অনেক কম হবে, এবং আপনি হয়তো বাড়িতে থেকেই সুস্থ হবেন। আপনাকে হাসপাতালে যে যাওয়ার যে ব্যাপারটা, সেটা একদমই থাকবে না। আফটার 50 ইয়ার্স, একজন জিজ্ঞেস করছেন, আফটার 50 ইয়ার্স অ্যালকোহল ইজ গুড ফর হার্ট, এটা কি কোনো মিথ নাকি সত্যি? অ্যালকোহল, মানে এটাতে এখন আমাকে হয়তো অনেকে লাঠি নিয়ে তাড়া করবে, আমার বন্ধু বান্ধবরা, কিন্তু অ্যালকোহল আমি আমি একটু আমি অ্যান্টি বলবো আর কি। মানে আমি অ্যালকোহলের কোনো বেনিফিট পাই না। আমাকে যখন বন্ধুরা বলে যে অ্যালকোহলের কথা, আমি তখন মানে আমার স্ট্যান্ডার্ড উত্তর দিয়ে আমি এমনিতেই মানে আমি হাইতে থাকি আর কি। এমনিতেই আমার মানে কি বলবো, আমার মেজাজটা এমনই যে আমি এমনিতেই হাই থাকি, আমাকে অ্যালকোহল খেয়ে হাই হওয়ার প্রয়োজন হয় না। তো অ্যালকোহলের যে বেনিফিটস যেটা বলে আর কি হার্টের জন্য এবং আদার অর্গানসের জন্য, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ভেরি সাইন্টিফিক্যালি প্রুভেন। তো আমার মনে হয় যারা অ্যালকোহল খাচ্ছেন, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে হেলথ বেনিফিটস আমি কিছু দেখি না। বরং ভারতবর্ষে আমি যেটা দেখেছি যে অ্যালকোহল খাওয়ার জন্য প্রচুর হার্টের প্রবলেম, খালি না লিভারের প্রবলেম এবং বিভিন্ন আদার প্রবলেমস হয়, ইনক্লুডিং সোশ্যাল প্রবলেমস অ্যান্ড ফিনান্সিয়াল প্রবলেমস। সো ডেফিনেটলি সিগারেটের থেকে হয়তো অতটা, সিগারেটের মতন হয়তো অতটা ইনজুরিয়াস নয়, কিন্তু কমও কিছু না। আমার মনে হয় যে মানে ইটস এ ডিফিকাল্ট এরিয়া। তো আমার প্রশ্নের উত্তর আমার মনে হয়, আমি জানি না দর্শকের পছন্দ হলো কি হলো না। পছন্দ অপছন্দ না আসলে, অনেকের ক্ষেত্রে এই যে এই কোয়েশ্চেনটা করার মানে হচ্ছে যে একটা হয়তো কিছু পজিটিভ আনসার পেলে সেটাই হয়তো ডান হাত, বাঁ হাত, আর একটা কথায় অজুহাত, সেরকম যদি ধরে নেওয়া যায় সেই জিনিসটা অনেকে প্রত্যাশা করবে, কিন্তু আপনি অবশ্যই আপনার উত্তর যেটা আপনি সঠিক হ্যাঁ, বলে আমি মনে আমি করছেন। আমি খুব একটা এন্ডোর্স করি না অ্যালকোহল। মানে এখন অনেকেই তো আছে, মানে মানে অ্যালকোহলটা তো এমন কিছু, এখন একটা বিরাট টাবুও না, কিছুই না ব্যাপারটা। কিন্তু অ্যালকোহল টেস্ট, কেউ যদি সে বলে যে আমি এখন অ্যাডোলেসেন্স আমি অ্যালকোহল টেস্ট করব কি করবো না, তার উত্তর আমি কিছু দিচ্ছি না। আমি আমি চুপ করেই থাকছি, হ্যাঁও বলছি না, নাও বলছি না। তা আমার হাসির মধ্যে সে উত্তরটা আছে। তো হ্যাঁ, আমার মনে হ্যাঁ, হয় সবকিছুই জীবনে টেস্ট করা উচিত। তো কিন্তু ডোন্ট মেক ইট এ হ্যাবিট। হ্যাবিট হওয়া টেস্ট করার মধ্যে অনেক ডেফিনেটলি ডিফারেন্স আছে। আসক্ত হয়ে পড়া উচিত অকেশন, নয়। হ্যাঁ, অকেশনালি যারা অ্যালকোহল কেউ কোথাও গিয়ে নিচ্ছেন, ডেফিনেটলি আই থিঙ্ক ইটস 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 ওকে। কিন্তু মানে আদারওয়াইজ অ্যালকোহল ইজ গুড ফর হার্ট, এই এই স্টেটমেন্টটাতে আমি অ্যাবসলিউটলি আই ডোন্ট এগ্রি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মাস্ক পরলে আমাদের শরীরের কিছু ক্ষতি হয়, কারণ আমাদের বোধহয় অক্সিজেন নিতে কিছুটা সমস্যা হয়, এটা কি সত্যি? মাস্ক পরলে যেটা প্রথম হয়, আমার মনে হয় আমার মুখের হাসিটা তো কেউ দেখতে পান না। দ্যাট ইজ আ ডেফিনেটলি এ বিগ বিগ প্রবলেম। তো না, কিন্তু মানে জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে এই মহামারীতে একমাত্র একমাত্র মাস্ক ইজ দ্য অনলি ওয়ে আউট। কারণ ভ্যাকসিন সবাই কবে পাবেন আমরা সত্যি সত্যি জানি না, কিন্তু মাস্ক ইজ সামথিং যেটা সবাই নিজের কন্ট্রোলে আছে। ভ্যাকসিনটা সরকারের কন্ট্রোলে আছে, এখানে কন্ট্রোলে, ওখানে যেতে হবে, ওখানে এই করতে হবে, ওই করতে হবে, কখন কে পাবে, কবে 70% মানুষ পেয়ে সেখানে হার্ড ইমিউনিটি হবে, সে অনেক গল্প আছে। কিন্তু আমার মনে হয় যে মাস্কের যে ব্যাপারটা, সেটা ডেফিনেটলি নিজের কন্ট্রোলে আছে এবং নিজের দায়িত্বে সেটা করা যেতে পারে।
এবং এবং আমার মনে হয় দেখুন এই যে মহামারীর যে কন্ট্রোলটা না, এই কন্ট্রোলটা 3-4টে স্তরে হবে। একটা হচ্ছে আপনার কেন্দ্রীয় সরকাররা ওরা আইন তৈরি করছে, রাজ্য সরকার সেটা ইমপ্লিমেন্ট করছে, কমিউনিটি সেটা দেখছে যে সবাই যাতে ঠিক মতন করতে পারে, আপনার ফ্যামিলির মধ্যে আপনিও দেখছেন যে যাতে যারা আপনার সঙ্গে আছেন তারা যাতে ঠিক মতন জিনিসগুলো করতে পারে, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, ভ্যাকসিন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ব্যক্তি, আপনি কিভাবে আপনি নিজে ঘরের বাইরে লুকিয়ে গিয়ে আপনি মাস্কটা খুলে ফেলেছেন, সেটা কিন্তু আপনার ক্ষতি আপনিই করছেন। এবং খালি একদম। আপনার নিজের ক্ষতি করছেন না, আপনি যখন বাড়িতে ঢুকছেন, আপনি যেহেতু ইয়াং, আপনি যেহেতু আপনার ইমিউনিটি আছে, আপনি হয়তো এসিমটোম্যাটিকলি উপসর্গবিহীন পজিটিভ হয়ে আপনি বাড়িতে ঢুকে আপনার বাড়িতে যারা হাই রিস্ক ইন্ডিভিজুয়াল তাদের কিন্তু আপনি সর্বনাশটা করছেন। তো বেসিক্যালি ব্যক্তি হিসেবে আমার মনে হয় যে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি, এবং মাস্ক ছাড়া আর অন্য কোনো উপায় এখানে নেই। যতদিন না আমরা বলছি যে মাস্কটা ব্যবহার না করতে, ততদিন কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, এবং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা কিন্তু আমাদের করতে হবে। বলছে দ্বিতীয়বার কোভিড হলে এটা কি প্রখর হওয়ার আশঙ্কাটা বেশি? হ্যাঁ, মানে এটা দ্বিতীয়বার যখন কোভিড হচ্ছে, সেটা ডেফিনেটলি ফার্স্ট টাইম যখন হয়ে যাচ্ছে তখন আহ, আমাদের ইমিউনিটিকে তো অনেকটা কমিয়ে দিচ্ছে সে সময়টা, কিন্তু দ্বিতীয়বার মানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে ইমিউনিটি তৈরিও হয়, কোভিড যখন কারোর হচ্ছে তার অ্যান্টিবডিজ তৈরি হচ্ছে, তো সেকেন্ড টাইম কোভিড হলে বলা হয় যে অ্যাকচুয়ালি তার প্রখরতাটা কম হবে। কিন্তু আরেকটা দিক হচ্ছে, প্রথমবার কোভিড হয়ে যদি আপনার লাংস খুব নষ্ট হয়ে গিয়ে থাকে, হার্ট নষ্ট হয়ে গিয়ে থাকে, তার উপরে যদি আরেকবার কোভিড ইনফেকশন হয়, সেই হার্ট এবং সেই লাংস যদি খুব কম্প্রোমাইজ থাকে, খুব খারাপ অবস্থায় থাকে, তখন হয়তো এটা নিতে পারবে না। কিন্তু ইমিউনিটির দিক থেকে আমার মনে হয় যেহেতু অ্যান্টিবডি গুলো তৈরি হয়ে যায়, ডেফিনেটলি আপনার মানে ফাইটিং ক্যাপাসিটি অফ ইউর ইমিউন সিস্টেম বিকামস হায়ার। কোভিড আক্রান্ত হওয়ার পর যদি শরীরে অ্যান্টিবডি তৈরি হয় তাহলে সেটা কতদিন অবধি স্থায়ী থাকে শরীরে? যেটা সায়েন্টিফিক কমিউনিটি যেটা এখন মানে 1 বছর প্রায় ওরা টেস্ট করে যেটা বলছে যে বছর খানেক থাকে, মানে 12 মাস যেটা বলা হচ্ছে। এখন সেটা আরো বেশি থাকবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না, কারণ আমাদের ধরুন জানুয়ারি 16 থেকে আমরা ভ্যাকসিন নিয়েছি। আর যারা কোভিড আক্রান্ত তাদের অ্যান্টিবডি লেভেলস গুলো ভেরিয়েবল থাকছে, কিন্তু বলে প্রায় বছর খানেক থাকে। তো দুটো স্তর আছে, একটা যারা কোভিড আক্রান্ত হয়েছে তাদের অ্যান্টিবডি লেভেল, এবং যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের অ্যান্টিবডি লেভেল। তো সেগুলোর টোটাল ডেটা পেতে এখনো সময় লাগবে। আমার মনে হয় যে বছর খানিক না গেলে সবাই ভ্যাকসিন, যেমন আমার সেকেন্ড ডোজ আমি ফেব্রুয়ারি 13 পেয়েছি, ফার্স্ট ডোজ 16 জানুয়ারিতে পেয়েছিলাম। তো আমার টেস্টিং যদি আমি করি আবার ধরুন নভেম্বর ডিসেম্বর, আমি বুঝতে পারবো যে আমার এক্স্যাক্টলি অ্যান্টিবডি লেভেল কিরকম আছে। তো এটা এখনই বলা খুব ডিফিকাল্ট, কিন্তু আমাদের সায়েন্টিফিক কমিউনিটি যেটা বলছে 8 থেকে 12 মাস বোধহয় থাকবে। বলছে দরজা জানলা খুলে রাখা জরুরি, এসিতেই কোভিড বেশি হতে পারে, এটা কি সত্যি না মিথ্যা? না, এটা কিছুটা সত্যি, কারণ মানে এসির কথা ঠিক না, আপনার ভেন্টিলেশনটা ইম্পর্টেন্ট। এসির সময় তো ভেন্টিলেশনটা হচ্ছে, কিন্তু নন ভেন্টিলেটেড রুমসে যদি আপনি থাকেন কিংবা ক্লোজ স্পেসে যদি অনেকে থাকেন এবং মাস্ক ছাড়া থাকেন, ডেফিনেটলি তার মধ্যে যদি একজন কোভিড পজিটিভ হয়, সে কিন্তু সবাইকে ওই গিফটটা দিয়ে দেবে। সেই জন্য আমরা বলছি ওপেন স্পেসে যদি আমরা থাকি এবং সেখানে যদি মাস্ক পরা থাকে, ডেফিনেটলি চান্সেস উইল বি মাচ মাচ লেস। কারণ কোভিড এর যে ট্রাভেল, অনেকে বলে যে এটা কি হাওয়াতে চলে কিনা, হাওয়ার মধ্যে তো ডেফিনেটলি ড্রপলেটস গুলো যায়, কিন্তু মানে গড়িয়াহাট থেকে রাসবিহারী কোভিড এর জার্মটা ভেসে ভেসে যাবে না। হ্যাঁ, তো বেসিক্যালি একটা কিছুটা গিয়ে সে জায়গাটা থেমে যাবে। তো ডেফিনেটলি এটা এয়ারবোর্ন, কিন্তু এয়ারবোর্নের একটা লিমিট আছে। তো ডেফিনেটলি আমরা যদি একটা ওপেন স্পেসে থাকি, আমাদের সুরক্ষাটা ডেফিনেটলি বেশি। যদি এখন গাড়িতে যারা ট্রাভেল করছে, ডেফিনেটলি তাদের বলতে হবে যে গাড়ি জানলাটা নামিয়ে চলুন, কিংবা এসিটা বন্ধ করে জানলাটা নামিয়ে যাওয়াটাই সুরক্ষিত থাকবে। কারণ যদি ড্রাইভার সে যদি পজিটিভ হয়, তাহলে ডেফিনেটলি একটা চান্সেস থাকবে যে যে পেছনে আছে কিংবা সাইডে বসেছে তার পজিটিভ হয়ে যাওয়ার। বাঁ দিকের বুকের পাঁজরের নিচে একটা মাসেল পেনের মতো ব্যথা আছে,
এটা কি কোনোভাবে হার্টের সমস্যা হতে পারে, নাকি এটা আমি নেহাতি মাসল পেন বা পেশির সমস্যাই ধরতে পারি? খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন না না দেখে এটা, বলাই ডিফিকাল্ট। না মানে এটা ডেফিনেটলি এই রকম সিমটমস নিয়ে আমাদের কাছে মানে 10 জনের মধ্যে প্রায় 6 জন আসেন এরকম হুম সিমটমস নিয়ে, এবং পার্টিকুলারলি আমরা দেখছি এই কোভিড এর সময় হুম। অনেকেই আসছেন। আর ডেফিনেটলি এটা অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে হার্টও একটা হতে পারে, কিন্তু হার্ট স্পেসিফিক বলাটা এখনই মানে এই সিমটমস শোনা বলা খুব ডিফিকাল্ট। কিন্তু যদি কনসার্ন থাকে এবং যদি মনে হয় যে এটা কন্টিনিউয়াসলি হচ্ছে, তাহলে একটা মেডিকেল অ্যাডভাইস নেওয়াটা ডেফিনেটলি জরুরি। থার্ড ওয়েভ আসছে এটা শোনা যাচ্ছে, থার্ড ওয়েভে সবচেয়ে বেশি এফেক্টেড হবে শিশুরা, এটাও একটা কানে আসছে খবর। তো বাচ্চাদের যদি কোভিড হয় তাহলে সেটা কত দূর কতটা আশঙ্কার হতে পারে? এটা কি প্রাণঘাতী হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে? দেখুন, সেকেন্ড ওয়েভে অনেক বাচ্চারা কিন্তু এফেক্টেড হয়েছিল, যে যে পরিসংখ্যানগুলো আমরা পেয়েছি তাতে অনেকেই এফেক্টেড হয়েছিল, যেগুলো অ্যাকচুয়ালি জনসমক্ষে আসেনি। যারা এফেক্টেড হয়েছে তাদের খুব বেশি যে তারা সিরিয়াস হয়ে গেছিল এবং হসপিটালাইজেশন লেগেছিল সে তথ্য আমাদের কাছে নেই। আর থার্ড ওয়েভে যে খালি বাচ্চারা এফেক্টেড হবে এই তথ্যটাও খুব একটা যে কারেক্ট আমি এই কারণেই বলছি না, কারণ আমাদের কাছে কোনো সেরকম তথ্য নেই যে এটা খালি একটা বাচ্চা স্পেসিফিক। থিওরিটা এই কারণেই হচ্ছে যে যেহেতু 18 ঊর্ধ্ব আমরা ভ্যাকসিনেট করতে পারছি এবং 18 যারা নিচে তাদের ভ্যাকসিনেশন দিতে পারছি না, এক্সপোজারটা এমন হতে পারে যে এই এই বয়স যেটা 0 to 18 ইয়ার্স যে বয়সটা, এই বয়সের বাচ্চাদেরই কিন্তু অ্যাফেকশনটা হওয়ার সম্ভাবনা থাকবে, বিকজ তারা ভ্যাকসিনেটেড হবে না বলে। তো আর যারা 18 ঊর্ধ্ব তাদের যেহেতু ভ্যাকসিন আছে, তাহলে তাদের চান্সেসটা কম। এটাই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু যেটা আমরা 2-3 মাস আগের থেকে জানতে পারছিলাম যে প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে ব্যাপারগুলো, যে ওরা পিডিয়াট্রিক ইনফ্রাস্ট্রাকচারটাকে খুব বাড়িয়ে তুলছে, কারণ পিডিয়াট্রিক ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে এমনিতেই খুব কম। তো সেই জায়গাটা যদি কোনো কারণে বাচ্চাদের এফেক্টেড বেশি হয় এবং তারা যদি অসুস্থ বেশি হয়ে যান, যাতে তাদের ভেন্টিলেশন, অক্সিজেন এগুলো যাতে ঠিকঠাক মতন দেওয়া যেতে পারে, সেই জন্যই কিন্তু এটা দরকার আছে। কারণ অ্যাডাল্ট ডাক্তাররা কিন্তু বাচ্চাদের চিকিৎসা করতে পারবে না। তাদের আমরা যেমন যে কোনো পেশেন্টদের আমরা চিকিৎসা করতে পারি যারা অ্যাডাল্ট, কিন্তু যারা পিডিয়াট্রিক তাদের পিডিয়াট্রিকের চিকিৎসাটা কিন্তু পিডিয়াট্রিশিয়ানদেরই করতে হবে। সেই জন্য তাদের প্রস্তুতিটা ওরা নিয়ে রাখছে, যদি কোনো কারণে সেটা হয় তাহলে সেটা সেভাবে ওরা মোকাবিলা করতে পারে। একজনের প্রশ্ন আছে কোভিড কবে নির্মূল হবে, যদি একটু কিছু আভাস দিতে পারেন। মানে আশাবাদী কিছু শুনতে চাইছেন উনি, সুদূর আয়ারল্যান্ড থেকে প্রশ্ন করেছেন যে কোভিড কবে নির্মূল হবে। আয়ারল্যান্ড আমার খুব মানে মানে আমার হৃদয়ের খুব কাছে, কারণ আমি আয়ারল্যান্ডে 6 বছর কাজ করেছি আমার জীবনের প্রথম দিকে। তো ওনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি যে উনি আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং এই প্রশ্নটা করেছেন। কিন্তু আমি যদি এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারতাম, আমি এখন এই মুহূর্তে আপনার এই চ্যানেলে বসে কথা বলতাম না, আমি অন্য কোথাও থাকতাম। তো এটার উত্তর আমার মনে হয় কেউই এখনো পর্যন্ত সঠিকভাবে জানে না, কিন্তু আমার মনে হয় যেটা যে আহ, সব ভালোরও যেমন একটা শেষ থাকে, আবার সব খারাপেরও শেষ আছে। তো সবকিছুই চিরস্থায়ী কোনোটাই হতে পারে না, কোভিডও চিরস্থায়ী হতে পারে না। এবং কোভিডের জন্য আমার মনে হয় যেভাবে আমাদের বিশ্ব যে যে দ্রুত গতিতে যে ভ্যাকসিনটা আনতে পেরেছে, এটা কিন্তু খুব বিরাট একটা সাধুবাদ জানাতে হবে। কারণ আমরা ভ্যাকসিনের ইতিহাসে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো যে সব থেকে কম সময় যে ভ্যাকসিন এসেছিল সেটা 4 বছর লেগেছিল, এবং তার আগে যে ভ্যাকসিন গুলো এসছে 10 বছর 15 বছর লেগেছে, এবং অনেক ক্ষেত্রে ভ্যাকসিন আসেইনি। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কোভিড এর ভ্যাকসিনটা খুব তাড়াতাড়ি ওরা আনতে পেরেছে। এবং আমরা যদি ভ্যাকসিনটা ঠিক মতো নিতে পারি এবং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা যদি আমরা ঠিক মতন করতে পারি, তাহলে আমাদের থার্ড ওয়েভটাই আমরা হয়তো আটকে দিতে পারবো। এবং যত দিন যাবে এই কোভিড এর যে অর্গানিজমটা, সেটা কিন্তু ভাইরাসটা, সেটাকে আমরা ওভারকাম করবো। এটা একটা রেসের মতন হচ্ছে, যখন ওটা প্রথম এসেছিল আমরা অনেক পিছিয়ে ছিলাম মানুষরা, এবং ধীরে 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 আমরা কিন্তু ওটাকে প্রায় ক্যাচ আপ করছি। ওই ওই বোধহয় সিংহামের ওই সিনটা, যেখানে ওই ইয়ে পালাচ্ছে এবং তারপর সিংহম এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, সেরকম সিনের মতনই প্রায় মনে হচ্ছে যে আমরা এবার মনে হচ্ছে ভাইরাসকে ওভারকাম করব। ভ্যাকসিনেশন যখন প্রথম আমাদের শুরু হয়েছিল ভারতবর্ষে, তখন বহু মানুষ ভয় পেয়েছেন, এবং বহু রটনা ঘটনা সবকিছু মিলিয়ে নানা কিছু ঘটেছে, যার জন্য প্রথম যে পর্ব সেই পর্বে অনেকেই পিছপা হয়েছে, অনেকে ভ্যাকসিন নিতে চায়নি। পরবর্তী সময় যেটা হয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন খুব বেশি সংখ্যক মানুষ ভ্যাকসিন চাইছেন, সেই সময় কিছুটা ভ্যাকসিনের আকালও দেখা গেছে এই কারণে।
আহ এই যে ভ্যাকসিন সম্পর্কে, যেমন কোভিশিল্ড সম্পর্কে দু একটি রিপোর্ট শোনা গেছে যে ব্রেনে এবং শরীরের কিছু জায়গায়, মস্তিষ্কে বা শরীরের কিছু জায়গায় ব্লাড ক্লট হয়েছে এবং তার জন্য কিছু ক্ষতি হয়েছে সাময়িক ভাবে বলা যেতে পারে, বা সেটা খুব অ্যাকিউট হয়ে গেছে বা মৃত্যু হয়েছে। এটা কি কতটা সত্যি? আহ, আমার মনে হয় যে ক্লটিং এর ব্যাপারটা এটা আমাদের তো প্রায় 35-36 কোটি মানুষ ভ্যাকসিন অ্যাটলিস্ট ফার্স্ট ডোজ নিয়েছে, তার মধ্যে কোভিশিল্ডই ম্যাক্সিমাম ছিল। তো হুম, কোনো ডিরেক্ট প্রুফ নেই যে অ্যাকচুয়ালি এই ক্লটিংটা ভ্যাকসিন থেকে হয়েছে। ক্লটিং এর কিছু কিছু পরিসংখ্যান আমরা পেয়েছি, কিন্তু সেটা যে ভ্যাকসিন থেকেই হয়েছে সেটা সেভাবে প্রমাণিত হয়নি। আর প্রথম যেটা প্রশ্নটা করলেন, প্রথমেই বলি যে আমাদের 1.5 কোটি ভ্যাকসিন কিন্তু আমাদের নষ্ট হয়েছে প্রথম জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, এবং সেটা খুবই দুঃখজনক। কারণ ভ্যাকসিন হেজিটেন্সি কিংবা ভ্যাকসিন রিলাক্টেন্স বলে যে টার্মটা আমরা ইউজ করছি, সেটা হয়েছে এবং হেলথ প্রফেশনালসদের মধ্যেও হয়েছে। মানে আমি যেদিন প্রথম ভ্যাকসিন নিই, যেদিন প্রথম আমাদের ভ্যাকসিন আরম্ভ হয় জানুয়ারি 16-তে ভারতবর্ষে, তখন প্রায় 2-2.5-এর মধ্যেও তখনও কিন্তু খুব বেশি লোক ভ্যাকসিন নেননি। কিন্তু তখন আমার ভ্যাকসিনটা এসেছিল আরো 2 দিন পরে। তা আমাকে বলা হলো যে আপনি যদি নেন তাহলে ভালো হয়। তো আমি নিয়ে তারপর ওটা ফেসবুকে দেওয়ার পর আমাদের প্রায় 80-90-100 জন তারপর আরো ভ্যাকসিন ইমিডিয়েটলি নিয়েছেন। তো বেসিক্যালি যারা জনসমুখে আছেন, যারা ইনফ্লুয়েন্স করতে পারছেন, আমার মনে হয় তাদেরই এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে, খালি মেডিকেল কমিউনিটি না। আপনি যদি আপনার যদি 2000 ফলোয়ার থাকে, আপনি যদি ভ্যাকসিনটা নেন এবং সেটা যদি আপনি এখন সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারেন যে আপনি ভ্যাকসিন নিচ্ছেন, তারা একদম। কিন্তু ফলো করবে আপনাকে। তো বেসিক্যালি এই চেইনটা যদি আমরা রিভাইভ করতে পারি, তাহলে কিন্তু আর কাউকে, মানে এই যে অ্যাডভাইজারি গুলো, হেলথ অ্যাডভাইজারি গুলো না, এগুলো কেউ অতটা মান্যতা দেয় না। এগুলো একটা পার্সোনাল লেভেলে ব্যাপারটা এসে গেছে যে তুই নিয়েছিস, তুমি নিয়েছো, আপনি নিয়েছেন, তাহলে আমি নিচ্ছি, আপনি দাঁড়িয়ে আছেন তার মানে ঠিক আছে, তাহলে আমিও নিতে পারি। তো বেসিক্যালি এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ইন্টেলিজেন্টলি আমাদের সোসাইটির মধ্যে কাজটা করতে হবে। এবং উল্টোর দিকটাও হয়, আপনি যদি, আপনার যদি 2000 ফলোয়ার থাকে এবং আপনি যদি বলেন মানুষদের না না ভ্যাকসিন নেবেন না, ওটাতে প্রবলেম হয়, তাহলে কিন্তু ওই 2000 লোক তাহলে ভয় পাবে। তো বেসিক্যালি হাউ ইউ ইউজ ইয়োর ফলোয়িং খুব ইম্পর্টেন্ট। এবং কিছু কিছু মানুষ এমনও হয়েছে যে ভ্যাকসিন নেওয়ার পর হয়তো তাদের জ্বর হয়েছে এবং সেটা নিয়ে এমন তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, যে সেটা দেখে আরো 1000 লোক সে বলছে বাবা আমার দরকার নেই। আরে ভ্যাকসিন নেওয়ার পর তো জ্বর আসবে, এটা তো একটা সাধারণ ব্যাপার। ছোটবেলায় যখন মানুষরা টিকা নিত তারপরে তো ওদের প্যারাসিটামল এমনিতেই দেওয়া হয়, কেন জ্বর আসবে কেন? ভ্যাকসিনটা হচ্ছে একটা অ্যান্টিজেন, আপনার শরীরের মধ্যে যখন ওটা প্রবেশ করবে সেখানে অ্যান্টিবডি বেরোবে, এবং সেটা যুদ্ধক্ষেত্র হলো আপনার শরীর। তো যুদ্ধক্ষেত্রের বহিঃপ্রকাশটা হলো একটা জ্বর, গায়ে ব্যথা, সেটা স্বাভাবিক। তো সেটা যদি হয়, সেটা প্যারাসিটামল খেলেই যখন কমে যাচ্ছে 99% মানুষের, সেটা নিয়ে তো হইচই না করে আমার মনে হয় জিনিসটাকে স্বাভাবিকভাবে বোঝানোর দরকার আছে। এখন কেউ যদি কোনো এজেন্ডা নিয়ে ভ্যাকসিন না নেবেন কিংবা কাউকে না নেওয়াচ্ছেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু সাইন্টিফিক্যালি আমার মনে হয় যে যারা যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা যদি আরো 10 জনকে কিংবা 100 জনকে কিংবা 1000 জনকে ইনফ্লুয়েন্স করেন, তাহলে কিন্তু আমাদের ভ্যাকসিন হেজিটেন্সিটা আমরা ওভারকাম করব। আমি চাই না কোনো ভ্যাকসিন সেন্টারে গিয়ে একটা ভায়োলেট থেকে যেখানে 10টা আমাদের ভ্যাকসিন দিতে পারি, 2টো দেওয়ার পর 8টা ভ্যাকসিন আমাকে ফেলে দিতে হচ্ছে। এর থেকে মানে কষ্টজনক দুঃখজনক। এবং লজ্জাজনক দুঃখজনক জিনিস আর কিছু হবে না। আবার একটি মজার প্রশ্ন এসেছে। এত অজস্র প্রশ্ন, আমি চেষ্টা করছি যে একই ধরনের প্রশ্নগুলো একদিকে রাখার, যাতে অনেকে একসাথে উত্তর পায়, কিন্তু এইরকম কিছু ব্যতিক্রমী প্রশ্ন আমাকে নাড়া দিয়ে যাচ্ছে। আপনার মতো হ্যান্ডসাম ডক্টরের আহ মহিলা পেশেন্টের সংখ্যা কি বেশি? খুব একটু অন্যরকম প্রশ্ন, আমি জানি। হ্যাঁ, আহ, একজন একজন মহিলাই জানতে চেয়েছেন। না পেশেন্ট আমার মনে হয় যে জেন্ডার বেসিসে হবে না, পেশেন্ট তো যার প্রবলেম আছে সে আসবে। ফলোইং যদি বলেন সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু পেশেন্ট হচ্ছে যে যার প্রবলেম সে আসবে। তো সেখানে আমার মনে হয় যে হ্যান্ডসাম কিংবা নট সো গুড লুকিং অর মাঝারি গুড লুকিং ডক্টরের থেকে আমার মনে হয় বিহেভিয়ারটা এবং তার স্কিলটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় একটা জেন্ডার স্পেসিফিক পেশেন্ট কারোরই হয় না। তবে ওনার প্রশ্নটা একটু স্বাদ বদলে দিল কিন্তু অনুষ্ঠানটার, মানে উনি যেটা বলতে চাইলেন যে হ্যান্ডসাম ডাক্তারদের মহিলা পেশেন্ট, মানে তিনি যদি পুরুষ ডাক্তার হয়ে থাকেন তাহলে মহিলা পেশেন্টের সংখ্যা বেশি হয়। এটা ওনার জীবনের এক মানে কি বলবো, দৃঢ় বিশ্বাস আমার মনে হচ্ছে। না তাহলে তাহলে তো আমাকে বলতে হয় যে 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 ভদ্রলোক গাইনাকোলজিস্ট, তাহলে তো তার 100%।
সেটা অবশ্যই তো ওনার হয় না। প্রশ্নটা অনুষ্ঠানের স্বাদ বদলে দিয়েছে ওনার প্রশ্ন, তার জন্য উনি তো নিশ্চয়ই অনুষ্ঠানটি দেখছেন, আমি নিশ্চয়ই নাম উচ্চারণ করছি না, কিন্তু উনি অবশ্যই আজকের অনুষ্ঠানের স্বাদ বদলে দেওয়ার জন্য কিছুটা হলেও আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আহ এবার আমি একটু আপনাকে নিয়েই আবার ফিরে আসছি, কারণ অজস্র প্রশ্ন আমি চেষ্টা করেছি এক দিকে বা এক রকমের ভাবে যাতে অনেকে উত্তর পেয়ে যান। আহ এবার আমি আপনাকে নিয়ে কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আহ আপনার কি মনে হয় যে আমাদের যে ভারতের যে চিকিৎসা ব্যবস্থা তাতে কিছু তো ভুল ত্রুটি সব জায়গাতেই থাকে, সমস্ত চিকিৎসা ব্যবস্থাতেই থাকে, বা যে কোনো দেশের কিছু না কিছু ব্যবস্থা পরিকাঠামোতে কোনো না কোনো ত্রুটি থাকে। তো আপনার কি মনে হয় যে কোন জায়গাটা একটু শুধরে নিলে হয়তো সাধারণ মানুষের ভালো হয়? আমার মনে হয় যে হেলথ, যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, সেটার আমি খুব দৃঢ় বিশ্বাসী যে এটা সরকারের হাতে থাকা উচিত, সরকারের নিয়ন্ত্রণে পুরো স্বাস্থ্য ব্যবস্থা এবং এডুকেশন, হেলথ এডুকেশন এই দুটোই আমি দৃঢ় বিশ্বাসী যে এটা সরকারের হাতে থাকা উচিত। এটা প্রাইভেটাইজেশন অফ হেলথ কেয়ার আমি সপক্ষে নই, যদিও আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, তবু আমি বলবো যে আমি মানে সরকারি হাতে এটা থাকলে এটা নিয়ন্ত্রণটা সবসময় বেটার থাকবে। এবং আমি একটা জিনিসই বলতে চাই যে আমি 20 বছর আগে কলকাতা শহরের স্বাস্থ্য ব্যবস্থা যেটা দেখেছিলাম, পার্টিকুলারলি পাবলিক মেডিসিন ভার্সেস প্রাইভেট মেডিসিনে, এখন আমি কিন্তু খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের পাবলিক মেডিসিন ইজ ভেরি রোবাস্ট। যে কোয়ালিটি অফ ডাক্তার এখন পাবলিক মেডিসিনে আছেন, তারা ভীষণ ওয়েল ট্রেন্ড, খুব ওয়েল এডুকেটেড এবং খুব ভালো চিকিৎসা দিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থাতে আমাদের হয়তো ভিড় বেশি, হয়তো ওখানে সময় দেওয়াটা একটু অসুবিধা, কিন্তু স্কিল যদি বলেন এবং আউটকাম যদি বলেন, বেসরকারি যে কোনো হাসপাতালের সঙ্গে ম্যাচ করতে পারে। সেটা আপনি লিভার ট্রান্সপ্লান্ট বলুন, হার্ট ট্রান্সপ্লান্ট বলুন, যেগুলো আমি একদম খুব হাই লেভেলের চিকিৎসার কথা বলছি, তার সঙ্গে যদি আপনি এবার নিচের দিকে আসেন, যে জেনারেল চিকিৎসাগুলো যেগুলো বলছি, সেগুলো কিন্তু আমি ডেফিনেটলি বলছি যে ওরা সাংঘাতিক ভালো ডাক্তার এখন এসছেন, খুব ইয়াং ডাক্তাররা এসছেন, এবং তারা অ্যাকচুয়ালি আজকে যে পাবলিক মেডিসিন চুজ করেছেন ওভার প্রাইভেট মেডিসিন, সেটা নিয়ে আমি গর্ব অনুভব করি। এবং আমার মনে হয় যে সরকার সবসময় চেষ্টা করছে ডেফিনেটলি যে যাতে এই চিকিৎসা ব্যবস্থাটা ভালো করতে পারে। আমার একটাই খালি আবেদন যে প্রত্যেকটা মানুষ যেন একটা যে কোনো একটা ইন্স্যুরেন্সের আন্ডারে যাতে ওরা থাকে, যাতে আউট অফ পকেট এক্সপেন্সেস যেটা বলা হয় সেটা যেন আইদার কমে যায় ভীষণভাবে, অর এটা একদমই না দিতে হয়। একদমই না দেওয়াটা হয়তো সম্ভব না, কারণ পৃথিবীর বহু জায়গায় যেগুলো সোশ্যালিস্টিক কান্ট্রি, ইংল্যান্ডের মতন, ওখানেও কিন্তু সবাইকে কন্ট্রিবিউট করতে হয়। যখন আপনি চাকরি করছেন, আপনার একটা পোর্শন কিন্তু আপনি হেলথে কন্ট্রিবিউট করছেন, যে কন্ট্রিবিউশনটা আপনাকেই আপনার জন্যই আবার মানে সরকার খরচা করছে। সেটাও যদি হয় তো সেটাও কোনো খারাপ ব্যাপার না। আমার মনে হয় যে আমরা যে ট্যাক্স পেয়ার্স মানিগুলো হেলথের খাতে যে বাজেটটা, সে বাজেটিংটা আরো একটু ইমপ্রুভ করা যেতে পারে, যেটা আমাদের খুবই কম এখন। তো সেই জায়গাগুলো যে আমার মনে হয় যে কিছু ইমপ্রুভমেন্ট করা যায় ডেফিনেটলি হবে। কিন্তু আমি খুব ব্রাইট ফিউচার দেখি ফর পাবলিক মেডিসিন, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে এবং কলকাতা শহরের যে পাবলিক মেডিসিনের যে অবস্থা। এবং আমরা জানি যে ডিস্ট্রিক্ট গুলোতে যে সুপার স্পেশালিটি হসপিটাল গুলো হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো। সেখানে যদি আমরা এই ইয়াং ডাক্তারদের যারা এত ট্রেন্ড, তাদের যদি ওখানে তারা যদি ওখানে যেতে পারতেন এবং ওখানে থেকে যদি ওরা অপারেট করতে পারেন, তাহলে ডেফিনেটলি এই শহর কেন্দ্রিক ভিড়গুলো ফর একটা পেসমেকারের জন্য কিংবা একটা অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য কিংবা একটা হার্ট অ্যাটাকের জন্য তাদের এখানে আসা প্রয়োজন হবে না। এখানে খুব হাই স্কিল্ড যে জায়গাগুলো, সেই জায়গাগুলো করতে পারে। এখানে হার্ট অ্যাটাক প্রাথমিক, যেখানে আমরা জানি যে হার্ট অ্যাটাকের প্রথম গোল্ডেন আওয়ারের মধ্যে যেতে পারলে প্রাণ বেঁচে যায়, সেই জায়গাগুলো যদি সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো ডিস্ট্রিক্টে আছে, সেখানে যদি তারা ঠিক মতন চিকিৎসা পান, সেই জায়গাটা যদি সরকারের ভালো করে আরো দেখেন, এবং এই যে ব্রিলিয়েন্ট ডাক্তার যারা বেরোচ্ছেন তাদের যদি সেখানে প্রতিষ্ঠিত করা যেতে পারে, আমার মনে হয় এটা আমাদের দেশের পক্ষে এবং রাজ্যের পক্ষে একটা বিরাট ভালো দিক আসছে। সত্যি একটা ভীষণ ভালো কথা বললেন, এত সুন্দর কথা। এটা এটা আমার মনে হয় আজকের এপিসোডের মধ্যে আমাদের যদি আমরা এটা মনে রাখতে পারি এবং আপনার মতো করে যদি সবাই ভাবতে পারে, তাহলে হয়তো এরকম একটা দিন বেশি দূরে নেই আর। আমরা হয়তো খুব শীঘ্রই এরকম একটা দিন দেখতে পাবো যদি আপনার মতো আরো অন্য ডাক্তাররা এবং অন্য মানুষরা, প্রত্যেকটা মানুষ যদি এভাবে ভাবতে পারে। সত্যি একদম অন্য রকমের একটা ভাবনা। আচ্ছা, একজন বলছেন যে আপনাকে নিয়ে আরেকটা এপিসোড যদি করা যায় খুব ভালো।
আর একজন অনুরোধ করেছেন যে আজকের সময়টা ওনার যথেষ্ট বলে মনে হচ্ছে না, কারণ উনি প্রতিদিন আমার অনুষ্ঠান দেখে এবং উনি জানেন যে ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানের সময় অনেকটা পেরিয়ে গেছি, কিন্তু তাও ওনার সেটা যথেষ্ট মনে হচ্ছে না। উনি বুঝতে পারছেন যে অনুষ্ঠানের জন্য সময় হয়তো শেষের দিকে। উনি অনুরোধ করছেন আরেক দিন যদি আপনাকে নিয়ে অনুষ্ঠান করা যায়। তো আমি ওনার জন্য বলবো যে বিনায়কটা আজকে এসেছেন এবং উনি যদি অনুমতি দেন আমি অবশ্যই ওনাকে এখন থেকেই আরেকবার ইনভাইট করে রাখবো, কারণ উনি শুধুমাত্র যে একজন সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত ডাক্তার তাই নন, উনি সবচেয়ে বেশি, যেটা আমি ওনাকে যতদূর চিনি, উনি মানুষের জন্য ভীষণ ভাবে ভাবেন। এবং উনি হয়তো কোনো একটা জায়গায় গিয়ে, উনি একটু আগে একটা কথা হয়েছিল যে ইমোশনাল ব্যাপার নিয়ে ডাক্তারদের মধ্যে কতটা থাকে কি থাকে না থাকে নিয়ে, আমি যতটা পার্সোনালি চিনি উনি অনেকটা বেশি সহানুভূতিশীল অনুভূতিশীল। হয়তো একজন ডাক্তার হিসেবে সেই সময়টা কতটা আমি বলতে পারবো না, একজন মানুষ হিসেবে যদি ওনাকে দেখেন উনি অনেক বেশি সহানুভূতিশীল এবং অনুভূতিশীল। এবং আমি আশা করব যে উনি আমাকে না বলবেন না। এবং যেহেতু দর্শকের অনুরোধ রয়েছে আরেকটা দিন উনি অবশ্যই আমাদের সঙ্গে সময় কাটাবেন, এটাই আমরা আশা করছি। এবং যেহেতু ইতিমধ্যে তিনজন একই আবদার, তিনজন একই আবদার ডেফিনেটলি রেখেছে। আমি মানে আমরা স্ট্রেট টক, হার্ড টক কিংবা এই 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 ধরনের অনুষ্ঠান আমার মনে হয় খুবই সময় উপযোগী এবং আহ, মানুষের জন্য যে যে প্রশ্নগুলো আছে সেগুলো ডেফিনেটলি আমরা এখন এই যে তথ্য প্রযুক্তির যে যে জায়গাগুলো আছে এগুলোতে আমার মনে হয় যে এই জিনিসগুলোকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে পারি এভাবে হ্যাঁ, অনেকগুলো মানুষের কাছে পৌঁছতে পারে। আমার মনে হয় যেরকম গান বাজনা আবৃত্তি এবং ডিফারেন্ট কালচারাল এরিয়াস গুলো হচ্ছে সেগুলো হোক, সেগুলো খুবই জরুরি, কারণ মানুষের মনের যে ব্যাপারটা, ভালো লাগার ব্যাপারটা, এবং আমরা দেখেছি যে এই সময়টাতে যারা অনেকে সেই লাইমলাইটে কখনো ছিলেন না তারা অনেকেই অনেক কিছু নিয়ে সামনে এসেছেন। তো সেগুলো যেমন দরকার, আমার মনে হয় যে এই রকমের প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোতে যদি আমি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি ডেফিনেটলি আমি আসবো, সেই কথা দিলাম। উনি মানে ইতিমধ্যে আমাদের কথা দিয়েছেন, সুতরাং আমাদের দর্শকদের আর চিন্তা করার কোনো দরকার নেই। আমি জানি ঘড়ির কাঁটা এখন বলছে সময় একদম শেষের দিকে, আজকের মতো বিদায় নিতে হবে। তবে যেহেতু কথা দিয়েছি বিনায়কদাকে নিয়ে আবার অবশ্যই একদিন ফিরবো, কারণ আমাদের দর্শকদের অনুরোধ রয়েছে এবং দর্শকদের কথা আমি কোনো দিনই উপেক্ষা করে যাই না। সুতরাং আজকের মতো বিদায় নিতে হবে টকিং স্ট্রেট উইথ অনুক্তা থেকে, কিন্তু যেরকম কথা দিয়েছি আগামী পর্বে এবং প্রতি পর্বে এমন একজন মানুষ থাকবেন, এমন একজন ব্যক্তিত্ব থাকবেন যিনি অবশ্যই জীবনে স্রোতের বিপরীতে হেঁটেছেন। তাহলে অবশ্যই দেখতে থাকুন টকিং স্ট্রেট উইথ অনুক্তা। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।